আমার নেতা শাহাদাত হোসেন সেলিম আপনাদের সামনে উপস্থিত রয়েছেন। আমি ভাই চাষা মানুষ, আমি ভালো মন্দ কিছু বুঝি না, আমি নেতাকেও তো মানি না, আমি মানি এই জনতা, যারা এই শ্রদ্ধা, যারা জীবনভর কিছু দিয়েই যায়। আজকে আপনাদের জন্যই উনাদের তো হাততালি দিতে বলতেছি, আমি একটু জোরে হাততালি দেন। কারণটা হলো আপনারা ছাড়া অডিয়েন্স বেমানান, আপনারা ছাড়া লড়াই হবে না। নেতারা ডাক দিচ্ছেন, আমরা লড়াই করব। আমি সেই গ্রাম বাংলা থেকে উঠে এসেছি। আমি আপনাদের সামনে আজকের এই মঞ্চে অঙ্গীকার করছি, জাতীয় দল আজকের এই যে অনুষ্ঠানটার আয়োজন করেছে, এটাই হবে আমার প্রথম অঙ্গীকার। আমি এই রাজপথে খালেদা জিয়ার মুক্তির জন্য, খালেদা জিয়ার চিকিৎসার জন্য, গণতন্ত্রের মুক্তির জন্য আজকে আমি প্রথম শহীদ হইতে রাজি আছি। আমি এই অঙ্গীকার আপনাদের মধ্যে করে যাচ্ছি। আমার পিছনে কোনো টান নেই, পিছনে আমার কোনো টান নেই। আমি চাই মুক্তি, 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 গণতন্ত্রের মুক্তি, খালেদার মুক্তি, চিকিৎসার সুব্যবস্থা করা। আমার প্রথম শেষ কথা হলো, আপনারা যেভাবে হাসিনার কাছে দাবি করেন, দাবি জানান, আমার কথা বলেন অবৈধ চুরি করে, ভোট চুরি করে ক্ষমতায় এসছে। আমার এর কাছে কোনো দাবি নাই। আমি হাসিনাকে প্রধানমন্ত্রী মানি না, মানি না, মানি না। আমার একটাই দাবি, আমার একটাই দাবি, হাসিনা তুই কবে যাবি? এই দাবি নিয়ে আজকে আপনারা মাঠে নামেন, সংসদ থেকে পদত্যাগ করে সব নেতা কর্মী ময়দানে এসে যান। ইনশাআল্লাহ আগামী এক সপ্তাহ পর থেকেই রেগুলেশন শুরু হবে। সেই রেগুলেশন হবে গণতন্ত্রের, সেই রেগুলেশন হবে জনতা। সম্মানিত উপস্থিতি, আপনারা অনেক কষ্ট করে অনেক সভায় সমাবেশে আসছেন, ধৈর্য সহকারে নেতা নেত্রীর বক্তব্য শুনে যাচ্ছেন। আগামী দিনে আপনারা উজ্জীবিত হন, মাঠে নামুন, এই আহ্বান রেখে আমার বক্তব্যের এখানে জবাবদিহি করছি। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। উপস্থিত সুধী মণ্ডলী, আজকে আমাদের বেশ কয়েকজন বিশিষ্ট অতিথি যারা বিভিন্ন কাজে আসতে একটু দেরি হচ্ছেন, সেই কারণে আমরা প্রোটোকলটা মেনটেন করতে পারছি না। আমি বাংলাদেশ জাতীয় দলের পক্ষ থেকে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। ফরাদ ভাই, বুলবুল ভাই, ওনারা কোর্টে আছেন, অন দ্য ওয়ে, দাদাও রাস্তায় আছেন। তো এখানে কিছুটা ব্রেক হবে হয়তো বা প্রোটোকলের, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। থ্যাংক ইউ। ধন্যবাদ জনাব জাসিম ইমামুল হক সাহেব। এখন আমাদের সামনে বক্তব্য রাখবেন কারি এম এ তাহের, চেয়ারম্যান ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি। আমাদের মধ্যে আরো উপস্থিত আছেন আজকের এই সভায় জহিরুদ্দিন তুহিন, সাবেক সভাপতি ঢাকা মহানগর দক্ষিণ, জসিমউদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক ছাত্রদল কেন্দ্রীয় সংসদ, আলাউদ্দিন খান সহ সাধারণ সম্পাদক ছাত্রদল কেন্দ্রীয় সংসদ, শফিকুল ইসলাম, সাবেক সদস্য সচিব মহসিন হল ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়, জনাব শাকির আহমেদ, সাবেক যুগ্ম আহ্বায়ক অমর 21 হল, জনাব জসিমউদ্দিন, যুগ্ম আহ্বায়ক ঢাকা বিশ্ববিদ্যালয়, মিয়া মোহাম্মদ রাসেল, যুগ্ম আহ্বায়ক ঢাকা বিশ্ববিদ্যালয়, নাসির উদ্দিন মঞ্জু, আহ্বায়ক সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়, জাকির উদ্দিন আবির, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, সৌরভ রাসেল, যুগ্ম আহ্বায়ক সূত্রাপুর থানা যুবদল।
এখন আমাদের সামনে বক্তব্য রাখবেন মুস্তাফিজুর রহমান মুস্তফা, মহাসচিব, ন্যাশনাল পিপলস পার্টি। বিসমিল্লাহিররহমানিররহিম। জাতীয় দল কর্তৃক আজকের এই সভায় সম্মানিত সভাপতি অ্যাডভোকেট সৈয়দ হাসানুল হুদা, মঞ্চে উপস্থিত আছেন, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মানিত নেতা সাবেক এমপি জনাব জহিরুদ্দিন স্বপন ভাই, মঞ্চে উপবিষ্ট আছেন লেবার পার্টির সম্মানিত চেয়ারম্যান জনাব ডক্টর মুস্তাফিজুর রহমান ইরান ভাই, মঞ্চে উপবিষ্ট আছেন এনডিপির সম্মানিত চেয়ারম্যান কারিম মোহাম্মদ তাহের ভাই, মঞ্চে উপবিষ্ট আছেন বাংলাদেশ জাতীয় পার্টির সাবেক এমপি জনাব আসাহাব লিঙ্কন, মঞ্চে উপবিষ্ট আছেন ডেমোক্রেটিক পার্টির সম্মানিত মহাসচিব জনাব সাদাত হোসেন সেলিম, মঞ্চে উপবিষ্ট আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নির্বাহী সদস্য রাজপথ কাপালের সৈনিক জনাব এম রহমতুল্লাহ, মঞ্চে উপবিষ্ট আছেন জাতীয় দলের নেতৃবৃন্দ, উপস্থিত সাংবাদিক ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আজকে দেশের যে অবস্থা, আমরা দেশনেত্রীর মুক্তি ও সুচিকিৎসার দাবি আমরা কার কাছে করব? উনি তো এই দেশের ভোটচোরের সরকার, দুর্নীতি সরকার। এই সরকারের কাছে, এই মাননীয় শেখ হাসিনার কাছে আমরা কোনো দাবি করতে চাই না। আমাদের দাবি একটা, শেখ খালেদা জিয়া মুক্ত করতে হবে। সেটা হলো এক দফা এক দাবি। শেখ হাসিনা ঠিক কবে দাবি? এই ভিত্তিতে জাতীয়তাবাদী ইসলামিক মূল্যবোধ সকল রাজনৈতিক সংগঠনকে একত্র করে এক দফা দাবিতে রাজপথে নামতে হবে। তাহলে আমাদের বেগম জিয়া মুক্তি পাবে, তাহলে আমাদের দেশে গণতন্ত্র মুক্তি হবে, তাহলে আমাদের দেশের সকল সমস্যার সমাধান হবে। অন্যথায় আমরা যাই করি না কেন, যেই মিছিল মিটিং করি না কেন, আমরা আমাদের লক্ষ্যে আমরা পৌঁছতে পারবো না যতক্ষণ পর্যন্ত আমরা রাজপথে না নামবো। পৃথিবীর ইতিহাসে কোথাও গণতন্ত্র রাজনৈতিক ভাবে আলোচনা ভিত্তিতে কোন সরকার পরিবর্তন হয় নাই। এই মাসি সরকার, এই মাফিয়া সরকারও পরিবর্তন হবে না। তার জন্য আমরা রাজপথে নামতে হবে, রক্ত দিতে হবে, রক্তের বিনিময় খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। সেই আশা রেখে, সেই প্রত্যাশা রেখে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, 20 দলীয় জোট জিন্দাবাদ, জাতীয় দল জিন্দাবাদ, ন্যাশনাল পিপলস পার্টি জিন্দাবাদ। আমাদের মধ্যে উপস্থিত আছেন সৌরভ আছেন যুগ্ম আহ্বায়ক ঢাকা মহানগর। আমাদের মধ্যে উপস্থিত আছেন এস.এম. বেল্লাল, সাংগঠনিক সম্পাদক এলডিপি। আমাদের মধ্যে উপস্থিত আছেন আশা চৌধুরী, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ঢাকা মহানগর দক্ষিণ। আমাদের মধ্যে উপস্থিত আছেন সাইফুল ইসলাম,
আমাদের মধ্যে উপস্থিত আছেন রফিকুল ইসলাম রফিক, সদস্য যুবদল ঢাকা মহানগর উত্তর। আমাদের মধ্যে উপস্থিত আছেন শাহিন ইরাদা শিশির, ঢাকা কলেজ ছাত্রদল। আমাদের মধ্যে উপস্থিত আছেন সুদীপ বিশ্বাস, ঢাকা কলেজ ছাত্রদল। এখন বক্তব্য রাখবেন জনাব রফিকুল ইসলাম মহাসচিব, বাংলাদেশ জাতীয় দল। আজকের সভার সভাপতি, সম্মানিত জাতীয় নেতৃবৃন্দ, রাজনৈতিক সহকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম। গণতন্ত্র হরণকারী প্রতিহিংসা পরায়ণ সরকারের পদত্যাগ এবং মাদার ডেমোক্রেসি এবং খালেদা জিয়ার মূল শীর্ষ আলোচনা সভা আজকের মূল যে থিমটা হচ্ছে সমগ্র দেশে টক অফ দ্য কান্ট্রি, বেগম জিয়া অসুস্থ, জীবন মরণ একটা সন্ধিক্ষণে উনি অবস্থান করছেন এবং এই ব্যানারে একটা শব্দ লেখা আছে প্রতিহিংসা পরায়ণ। সমগ্র দেশের সাধারণ মানুষ যারা রাজনীতি করে না তারাও একটা জিনিস আলোচনা করতেছে যে বেগম জিয়া তো এই মুহূর্তে প্রধানমন্ত্রী প্রতিদ্বন্দ্বী না, বিএনপি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল, এই দলের এখন প্রধান করে নেতৃত্ব করতেছেন তারেক রহমান। ম্যাডাম অসুস্থ, ম্যাডামকে অসুস্থ, একটা মৃত্যু পথযাত্রী মানুষ, তাকে কি কারণে বিদেশে পাঠাচ্ছে না, সে বেঁচে থাকলেও তো তার রাজনীতিতে ফিরে আসার সম্ভাবনা খুব কম। সম্পূর্ণ প্রতিহিংসা, সম্পূর্ণ প্রতিহিংসা, সম্পূর্ণ প্রতিহিংসা। আমাদের মধ্যে এইমাত্র উপস্থিত হয়েছেন আজকের সভার সম্মানিত প্রধান অতিথি বাবু গয়েশ্বর চন্দ্র রায়। সম্মানিত প্রধান অতিথিকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। সুধীমণ্ডলী, আমাদের দুর্ভাগ্য স্বাধীনতার অর্ধ শতাব্দী পার হয়ে যাওয়ার পরও একটা ন্যূনতম গণতান্ত্রিক পরিবেশ এই দেশে আমরা প্রতিষ্ঠা করতে পারি। ন্যূনতম গণতান্ত্রিক 90 সালে এই গণতন্ত্রের জন্য 9 বছর রাজপথে আন্দোলন করেছে এই প্রধানমন্ত্রী এবং বাংলাদেশের সমস্ত বিরোধী দল। রক্ত দিয়ে 90 সালে গণতন্ত্র প্রতিষ্ঠা করার পর 30 বছর পরে আবার কেন গণতন্ত্রের জন্য আমাদেরকে রক্ত দেওয়ার কথা বলতে হচ্ছে? আবার বিষয়ের কথা আমার দৃষ্টিতে, আমি একজন ক্ষুদ্র রাজনীতি কর্মী হিসেবে চিন্তা করে দেখেছি, এই দেশের রাজনীতি পচে গেছে। আপনার গণতন্ত্র কি বলবেন? রাজনীতি পচে গেছে। যে রাজনীতির মূল উদ্দেশ্য জনকল্যাণ, যে রাজনীতি মানুষকে উদ্বুদ্ধ করবে ভালো হওয়ার জন্য, সৎ মানুষ হওয়ার জন্য, দেশের উন্নতির জন্য, দেশকর্মী হওয়ার জন্য, আত্মত্যাগী হওয়ার জন্য, সেই রাজনীতি হয়ে গেছে এখন সম্পূর্ণ একটা বিষাক্ত এবং মানে অচিন্তনীয় খারাপ অবস্থায় রাজনীতি যারা করে। আমি যখন ছাত্র জীবনে ছিলাম তখন আমার কোথাও দেখা হচ্ছে অনেক ধনী ব্যক্তি এবং আমারও আগে যারা আমার মুরব্বীর রাজনীতি করতেন, তাদের জমিদারের ছেলে রাজনীতি করতে করতে ফকির হয়ে যেত। আর এখন দেশ স্বাধীনতা বলতে ফকিরের ছেলে রাজনীতি দেশে স্বাধীনতা বিশ্ববিদ্যালয়ে যখন আসে তখন মাসিক খরচের পয়সা থাকে না, কিন্তু পরবর্তী সে গাড়ি ভাড়া খায়, হোটেলে খাওয়া দাওয়া করে, বন্ধু বান্ধব আড্ডা করে। তো পলিটিক্সটা শেষ হয়ে গেছে। আমরা কিসের উপর ভরসা করে রাজনীতিবিদদের ক্যারেক্টার যদি ঠিক না হয় এবং একটা দলের মধ্যে আমি দেখি না যে রাজনীতির মূল যে বিষয়টা সেটা হচ্ছে নৈতিকতার উন্নতি। রাজনৈতিক নেতাদের যদি নৈতিকতার উন্নতি না ঘটে তাহলে আমরা কি নিয়ে রাজনীতি করবো, কি নিয়ে দেশের ভবিষ্যৎ তৈরি করবো? এখন বেগম জিয়ার অসুস্থতা এটা 100% মানবিক বিষয় এবং এই বিষয়টা যদি সরকার কনসিডার না করে
তাহলে আমার ধারণা এটা একটা 1000 বছরের একটা কলঙ্কিত অধ্যায় সৃষ্টি হয়ে থাকে, যে একজন ব্যক্তি প্রতিদ্বন্দ্বী না, শুধুমাত্র প্রতিহিংসা পরায়ণ হয়ে তার চিকিৎসা করতে করা বাধা সৃষ্টি করা হচ্ছে। এটা সরকারের কাছে কোনো ব্যাপারই না। দরকার প্রেসিডেন্টের একটা অধ্যাদেশ নিয়ে তাকে বিদেশ ভ্রমণ বের হয়। এই দেশে সরকার চাইলে সব সম্ভব। এখন আমরা বুঝি সাধারণ মানুষ আমরা মনে যে প্রতিহিংসা পরায়ণ হয়ে তাকে কষ্ট দেওয়া হচ্ছে, বা সে প্রতিদ্বন্দ্বী নয় জেনেও তাকে এই কষ্ট দেওয়াটা একেবারে অমানবিক। আমি এই অমানবিক সরকারের আচরণ এবং সিদ্ধান্তের তীব্র নিন্দা জানাচ্ছি। আমাদের জাতীয় নেতৃবৃন্দ তারা সুশিক্ষিত পদ পদ্ধতি উপায় করা উচিত আমাদের বলবেন। আপনাদের সঙ্গে ধন্যবাদ জানিয়ে আমাদের মধ্যে উপস্থিত আছেন কে মির্জা হাসান, ঢাকা কলেজ ছাত্র। আমাদের মধ্যে উপস্থিত আছেন ফেরদৌস মাহমুদ রুবেন, সাবেক যুগ্ম সম্পাদক বেসরকারি বিশ্ববিদ্যালয়। সাবির আহমেদ শিশু, সাবেক সহ-সাধারণ সম্পাদক ঢাকা দক্ষিণ ছাত্র। শফিকুল ইসলাম, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ঢাকা মহানগর দক্ষিণ। আমাদের মধ্যে উপস্থিত আছেন রামু ব্যাপারী, সাবেক সহ-সাধারণ সম্পাদক ঢাকা মহানগর দক্ষিণ। এস মাহমুদ বিল্লাহ, সাবেক সহ-সাধারণ সম্পাদক ঢাকা মহানগর দক্ষিণ। খান মোহাম্মদ ইউসুফ, সাংস্কৃতিক সম্পাদক শিক্ষা কলেজ। এখন বক্তব্য দেওয়ার জন্য আমি বিএনপির নির্বাহী কমিটির সদস্য জনাব আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ সাহেবকে মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। বাংলাদেশ জাতীয় দল কর্তৃক আয়োজিত গণতন্ত্র হরণকারী সরকারের পদত্যাগ এবং মাদার অফ ডেমোক্রেসি বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান জনাব অ্যাডভোকেট সৈয়দ এহসানুল্লাহ, আজকের শ্রদ্ধাভাজন প্রধান অতিথি, দেশের বরেণ্য রাজনীতিবিদ, আমাদের রাজনৈতিক শিক্ষক, চলমান গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম সাহসী জাতীয় নেতা, সাবেক মন্ত্রী রায়, সম্মানিত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন এই দেশের আরেকজন বরেণ্য জাতীয় নেতা, এই দেশের ছাত্র আন্দোলনের সোনালী অতীত, স্বৈরাচার বিরোধী আন্দোলনের অন্যতম রূপকার, সাবেক সংসদ সদস্য, অত্যন্ত মেধাবী এবং বিচক্ষণ নেতা, বিএনপির কেন্দ্রীয় নেতা জনাব জহিরুদ্দিন স্বপন। উপস্থিত আছেন 20 দলীয় জোটের শীর্ষ নেতা জনাব ডাক্তার মোস্তাফিজুর রহমান ইরাক, জনাব শাহাদাত হোসেন সেলিম, জনাব আহসান আবেদ লিঙ্কন, জনাব কারি আবু তাহের, মুস্তাফিজুর রহমান মুস্তফা এবং এই দলের মহাসচিব জনাব রফিকুল ইসলাম সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সম্মানিত সতী মণ্ডলী, সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম। গত 50 বছরের তুলনায় বাংলাদেশ একটি ক্রান্তিকাল অতিক্রম করছে, এটা আমরা সকলেই জানি এবং মানি। এই সময়ে আসলে আলোচনা বা মানববন্ধন, সেমিনার, সিম্পোজিয়ামের গুরুত্ব প্রায় নিঃশেষ হয়ে যাওয়ার মতো। যে বিষয়বস্তু দেওয়া হয়েছে প্রতিহিংসা পরায়ণ রাজনীতি, এই প্রতিহিংসা পরায়ণের রাজনীতি শুরু হয়েছিল 1981 সালের 17 মে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার পর থেকে এই প্রতিহিংসা পরায়ণ রাজনীতির বীজ বপন শুরু হয়েছিল। সেক্ষেত্রে এবং শেখ হাসিনার রাজনীতির শুরু থেকে আজ পর্যন্ত তিনি প্রতিহিংসা পরায়ণ রাজনীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছেন বিভিন্নভাবে। প্রকাশ হয়েছিল 1991 সালের তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যে নিরপেক্ষ নির্বাচন সংগঠিত হয়েছিল, সেই নিরপেক্ষ নির্বাচনের আগে
শেখ হাসিনা প্রধানমন্ত্রী হওয়ার জন্য তিনি একটি ছায়া মন্ত্রিসভা পর্যন্ত গঠন করেছিলেন। তিনি তিনটি আসন থেকে নির্বাচন করেছিলেন, আর প্রধানমন্ত্রী যিনি হয়েছিলেন বেগম খালেদা জিয়া, তিনি পাঁচটি বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে পাঁচটি জায়গা থেকে নির্বাচিত হয়েছিলেন। আর শেখ হাসিনা 3টি জায়গা থেকে নির্বাচন করে একটি তার বাবার বাড়ি কোন রকমের তিনি বিজয় হয়েছিলেন, বাকিগুলো আপনাদের মনে আছে সাদেক খোকা এবং মেজর মান্নানের কাছে, তখন তারা অত বড় রাজনীতিবিদ ছিলেন না, তাদের কাছে পরাজিত হয়েছে। সেই দিন থেকে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছিল প্রতিহিংসা মনে করে, কারণ তিনি মনে করেন তার বাবা শেখ মুজিবুর রহমান এই বাংলাদেশের মালিক, তিনি মনে করেন আওয়ামী লীগ বাংলাদেশের মালিক, তার সুযোগ্য উত্তরসূরি তাকে তিনি মনে করেন, তাকেই দেশের জনগণ ভোট দেয় না, বেগম খালেদা জিয়াকে সম্মানিত করেছে আর তাকে সম্মানিত করেছে। সেই দিন থেকে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে তিনি ষড়যন্ত্র শুরু করেছেন এবং সেই ষড়যন্ত্রের নির্লক্ষ্য অনুযায়ী বাংলাদেশের 33টি অঞ্চল থেকে 33 বার বিভিন্ন অঞ্চলে নির্বাচিত হয়েছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আর শেখ হাসিনা যতবার তার নিজের এলাকার বাইরে নির্বাচিত করেছেন, সেই এলাকার জনগণ তাকে প্রত্যাখ্যান করেছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কাছাকাছি পর্যায়ে তিনি কোনোদিন রাজনীতি করতে পারেন না, এটি তার বড় ক্ষোভ। সংগ্রামী বন্ধুগণ, আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ফরমায়েশি রায়ের মাধ্যমে যেভাবে তাকে আজকে জেলের মধ্যে পুরে ঢুকে মেরে ফেলা হচ্ছে, আর আমরা গরম বক্তৃতা দিয়ে বেড়াচ্ছি। আজকে জাতীয় নেতৃবৃন্দ আছেন, এই দেশের বহু আন্দোলনের উপকার জয়শঙ্কর রায়, এই দেশের বহু আন্দোলনের উপকার আমাদের জহিরুদ্দিন স্বপন সাহেব। আপনাদের কাছে বলতে চাই, এই ধরনের স্মারকলিপির প্রোগ্রাম দিয়ে বেগম খালেদা জিয়াকে বাঁচানো যাবে না। আমরা চাই যেই মানুষগুলো সংখ্যায় কম ছিল গত 2টি মিটিংয়ে, সেই মানুষগুলোকে সচ্চা ইমানদার মনে করতে হবে, তাদেরকে নিয়েই রাজপথে আন্দোলন শুরু করতে হবে। আন্দোলন সামনের দিকে এগিয়ে গেলে জনতা ওই আন্দোলনের কাতারে শামিল হবে। প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাও, স্বরাষ্ট্রমন্ত্রীর কার্যালয় ঘেরাও, এই সচিবালয় ঘেরাও কর্মসূচির মধ্য দিয়ে এই সরকারের পতন ছাড়া দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বাঁচানো যাবে না। রাজনৈতিক কর্মী হিসেবে আপনাদের কাছে নিবেদন করতে চাই, যারাই মাঠে আছে তাদেরকে নিয়ে আপনারা সামনের দিকে এগিয়ে যান। আমার নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাঁচবে, বাংলাদেশের গণতন্ত্র বাঁচবে। আসুন এই প্রতিহিংসা করার রাজনীতির বিরুদ্ধে আমরা প্রতিরোধ গড়ে তোলার প্রথম আন্দোলন হিসেবে এই চলমান গণতান্ত্রিক আন্দোলনকে সফল করি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুস্থতা কামনা করি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব রহমতুল্লাহ। এখন আমাদের সামনে বক্তব্য রাখবেন 20 দলীয় জোটের অন্যতম নেতা জনাব শাহাদাত হোসেন সেলিম, মহাসচিব লিবারেল ডেমোক্রেটিক পার্টি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয় দল কর্তৃক আয়োজিত আজকের এই সভার সম্মানিত সভাপতি, 20 দলীয় জোটের শীর্ষ নেতা জনাব সৈয়দ এহসানুল হুদা, আজকের এই অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি, একজন মেধাবী এবং স্পষ্টভাষী তৃণমূল থেকে উঠে আসা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অন্যতম নীতি নির্ধারক, সময়োপযোগী সাহসী নেতা বাবু গর্ষচন্দ্র রায়, উপস্থিত বাংলাদেশের ছাত্র আন্দোলনের কিংবদন্তি, এক সময় আমাদের যৌবনের আইকন, আমরা যারা ছাত্র রাজনীতি করতাম তাদের আইকন, বিএনপি নেতা, অত্যন্ত মেধাবী এবং যোগ্য সুবক্তা জনাব জহিরুদ্দিন স্বপন, উপস্থিত 20 দলীয় জোটের শীর্ষ নেতৃবৃন্দ এবং সমবেত ভাইয়েরা, অত্যন্ত করুণ এবং একটি দুঃসময় আমরা অতিক্রান্ত করছি। 1971 সালের 16 ডিসেম্বর থেকে 1975 সালের 15 আগস্ট পর্যন্ত শাসনামল, আওয়ামী লীগের শাসনামল দেখেছি। 7 নভেম্বরের পরিবর্তনের পর আমাদের স্লোগান ছিল সে 80 সাল পর্যন্ত, একটা দুটা বাক্সাল ধরো, সকাল বিকাল নাস্তা করো। সকল ভাইরা স্লোগান দিয়েছেন, আমরা তখন স্লোগান দিতাম
একটা দুটো বাক্সাল ধরো, সকাল বিকাল নাস্তা করো। সকালবেলা বিকালবেলা নাস্তা করার মতো বাক্সাল তখন ছিল না। রাষ্ট্রপতি জিয়াউর রহমান রাজনৈতিক দল গঠনের যে পিপিআর করেছেন, সেই পিপিআর এর মাধ্যমে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য তিনি আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাসন করেছেন এবং বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগকে পুনর্বাসন করার পরেই আজকে শেখ হাসিনা যে হিংস্রতা, আয়নার মতো হিংস্রতা দেখাচ্ছে। আমরা যারা স্বাধীনতার আগে থেকে আওয়ামী লীগকে জানি, স্বাধীনতার পরবর্তীকালে আওয়ামী লীগ আমাদের মধ্যে অনেকেই কিন্তু ভুল বুঝেছে। 96 সালের নির্বাচনে মাথায় হিজাব পরে জাতির কাছে ক্ষমা চেয়ে যখন শেখ হাসিনা অভিনয় করে ভোট চেয়েছে, তখন আমরা জানতাম এর পরিণতি কি হবে, কিন্তু আমরা সঠিক পদক্ষেপ নিতে পারি নাই। আমাদের কিছু ভুল এবং কিছু ভ্রান্তি আজকে আমাদেরকে এতটাই ব্যাকফুটে ফেলে দিয়েছে যে আমরা এখন সরকারের করুণা ভিক্ষা করছি। আমরা বলছি যে আমরা কোনো আইন বুঝি না, আমরা কোনো উদাহরণ বুঝি না, আমরা নতুন উদাহরণ সৃষ্টির জন্য বেগম খালেদা জিয়ার মুক্তি দাবি করছি। আমাদের অবস্থা এমন হওয়ার কথা ছিল না। যাই হোক, আমার মনে হচ্ছে যে কি, যে এখনো আমাদের ঘুরে দাঁড়ানোর সময় আছে। আমরা কোনো হায়নার কাছে যদি আমরা আমাদের জীবন ভিক্ষা চাই, আমরা জীবন ভিক্ষা পাবো না। আফ্রিকার একটা বিখ্যাত জঙ্গল আছে মাথায় মারা, 3-4টি দেশ নিয়ে একটা বিশাল একটি জঙ্গল। সেই জঙ্গলে দুবার করে গিয়েছিলাম। অত্যন্ত হিংস্র প্রাণীদের মধ্যে ছোটখাটো একটা হিংস্র প্রাণী হলো হায়না। হায়নাদেরকে বাঘ সিংহ ভাগের মতো ভয় করতো। এখন যখনই সেই জঙ্গলে হায়না দেখতাম, হায়নার মুখ থাকতো সবসময় রক্তাক্ত। আজকে আমার মনে হয় কেউ এই হায়না দেখার জন্য আফ্রিকার মাথায় মারা না গিয়ে যদি বাংলাদেশে এসে গণভবনে আশেপাশে করে, তাও দেখবে রক্তাক্ত হায়না। সে হায়নার মুখে রক্ত, নখে রক্ত, কণ্ঠে রক্ত। এই রক্তাক্ত হায়নার থেকে আমাদের মুক্ত করতে হবে। রক্তাক্ত হায়না থেকে যদি আমরা মুক্ত করতে হয়, তাহলে আমার মনে হয় যে পিকনিক ধরনের যে আলোচনা সভা আমরা কথা বলছি, আপনারা সবাই খোঁজ গল্প করছেন, কারোর মধ্যে কোনো রকমের ইয়ে নেই। আমরা কে আগে বক্তব্য রাখবো, কে পরে বক্তব্য রাখবো, আমরা এটা নিয়ে মাথা ঘামাই। আমরা চিন্তা করতে নাই যে মহিষী নারী বেগম খালেদা জিয়া, যার 2টি সন্তানের মধ্যে একটি সন্তান মারা গিয়েছেন, সেই সন্তানের মৃত মুখ, সেই সন্তান জীবিত থাকা অবস্থায় মাকে পায় নাই, মা সন্তানকে পায় নাই। আজকে পৃথিবীর সবচেয়ে করুণ এক ইতিহাস ঘটতে যাচ্ছে। বেগম খালেদা জিয়া যদি মৃত্যুবরণ করেন, বেগম খালেদা জিয়ার একমাত্র সন্তান, সেই সন্তান তার মায়ের মুখ দেখতে পারবে না। মৃত্যু সজ্জায় একজন মা তার একমাত্র ছেলেকে দেখতে পারবে না। এইরকম পরিস্থিতি যদি বাংলাদেশে আছে, আর আমরা এখনো পিকনিক ধরনের আন্দোলন করছি, আমার মনে হয় আমরা এখন ডুয়ার চাই, হয় মরবো নাহলে বাঁচবো। মরার শপথ নিয়ে রাস্তায় নামতে হবে, রুখে দাঁড়াতে হবে, রুখে দাঁড়িয়ে এই সরকারের পতন করাতে হবে। এই সরকারের পায়ের নিচে সামান্যতম মাটি নাই, বালু পর্যন্ত নাই। দরকার একটা সুনির্দিষ্ট ধাক্কা, একটি ধাক্কা দিলেই এই সরকারের পতন হয়ে যাবে এবং জনগণের রাজত্ব কায়েম হবে। বেগম খালেদা জিয়া মুক্ত হয়ে আজকে চিকিৎসা করতে পারবে। এই সরকারের পতন ছাড়া আমাদের কাছে আর কোনো বিকল্প নাই। নেতৃত্বের কাছে আমরা চাই যে সরকার পতনের আন্দোলন রাখবেন। সেই সরকার পতন আন্দোলনে 20 দলের মধ্যে আমরা হয়তো বড় কোনো ভূমিকা রাখতে পারবো না, আমাদের শক্তি সীমিত। তারপর আমরা এক বিন্দু শিশির দিয়ে আমরা আপনাদের সাথে থাকতে চাই। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা চাই আন্দোলন, আন্দোলন এবং আন্দোলন। ধন্যবাদ জনাব শাহাদাত হোসেন সেলিম। এখন আমাদের সামনে বক্তব্য রাখবেন কারি এম.এ. তাহের, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি 20 দলীয় জোটের অন্যতম শরিক দল। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গণতন্ত্র হত্যাকারী এবং প্রতিহিংসা পরায়ণ, আজকের টপিক ছিল এটা। আজকের সবার প্রধান অতিথি বিএনপি স্থায়ী কমিটির সদস্য বাবু বৈশ্বরচন্দ্র রায়, সবার সভাপতি
অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা ও আমার 20 দলীয় জোটের শীর্ষ নেতৃবৃন্দ, ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আসলে আমাদের দাবি, আমাদের যুক্তি, আমরা আইনি লড়াই সব কিছুই শেষ পর্যায়ে চলে এসেছে। আমাদের লক্ষ্য ছিল একটি, এই দেশের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন 1975 সালের পরে। 1971 সালে যে গণতন্ত্রের জন্য স্বাধীন সার্বভৌম রাষ্ট্র বাংলাদেশ প্রতিষ্ঠা করার জন্য এদেশের 30 লক্ষ মানুষের রক্ত দিয়েছেন, শহীদের বিনিময়ে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠা হয়েছিল ঠিকই, কিন্তু 1972 সালের পর থেকে 1975 সাল পর্যন্ত একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রকে একটি দল তারা বাকশাল কায়েম করতে চেয়েছিল। যখন তাদের নিজেদের দলের লোকেরা যখন দেখছে একটি দলের যেই কারণে একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা হয়েছিল, সেই রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য যখন নিজের দলের লোকদেরকে গণতন্ত্রের নামে হত্যা করা হয়েছে, একদলীয় বাকশাল কায়েম করার চেষ্টা করা হয়েছিল, তখন তারা নিজেরাই নিজেদের জীবনকে শেষ করে দিয়েছে এবং একে অপরের পিছনে লেগে সেই নিজেদের কাণ্ডে নিজেরা যে একসাথে বাকশাল কায়েম করতে চেয়েছিল, সেই বাকশাল আর কায়েম করতে পারে নাই। কারণ আমার আপনাকে মনে রাখতে হবে, আপনি যদি আপনার ভাইয়ের যে প্রাপ্যটুকু, সেই প্রাপ্যটুকু যদি আপনি না ফেরত দেন, তখনই সেখানে হিংসা পরায়ণ সৃষ্টি হয়। আপনি দেখেন 1975 সালের পরে সিপাহী বিপ্লবের মাধ্যমে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে কি এদেশের জনগণ এনেছে? এদেশের সশস্ত্র বাহিনী, আমাদের বাংলাদেশের আওয়াম জনতা, সাধারণ মানুষ রোডে নেমে এসেছে। কারণ এদেশের মানুষের তখন প্রয়োজন ছিল একজন সঠিক দিক নির্দেশনা, একজন নেতৃত্ব। সেই নেতৃত্ব এই সশস্ত্র বাহিনীরা বেছে নিয়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে। যদি উনি এদেশের মানুষের কথা না চিন্তা করতেন এবং এদেশের স্বাধীনতার ঘোষণা না দিতেন এবং মানুষকে মুক্তিযুদ্ধের সময় যুদ্ধ করার ঘোষণা না দিতেন, তাহলে কিন্তু ওনাকে সিপাহী জনতা ডাক দিয়ে নিয়ে আসতো না। ঠিক তদ্রুপ উনি 1975 সাল থেকে 1980 সাল পর্যন্ত একটানা উনি বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য এদেশের জনগণের ধারে ধারে দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করে গিয়েছিলেন। আজকে দেখেন সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যিনি সহধর্মিণী ছিলেন, এই বাংলাদেশের স্বাধীন বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন, যিনি মুক্তিযুদ্ধের সময় কারাগারে ছিলেন, তেনার দুটি সন্তানও সেই কারাগারে একসাথে মায়ের সাথে ছিল। আজকে আমরা যদি বলতে চাই, তাহলে অবশ্যই তারেক জিয়াকে এবং কোকোকে মুক্তিযোদ্ধার সম্মান দিতে হবে। এটা এদেশের 18 কোটি মানুষের দাবি, এটা আমি মনে করি। কারণ তখন বেগম খালেদা জিয়া ছিল কারাগারে, আর যারা এদেশের শাসনকর্তা হয়ে এখন মানুষের ঘাড়ে অবৈধভাবে দিনের ভোট রাতে নিয়ে মানুষের ঘাড়ে চেপে বসেছে, ঠিক তারা তখন বাংলাদেশে ছিলেন না। কারণ তারা অন্য দেশে হেফাজতে ছিলেন, অন্য দেশের কারাগারে ছিলেন। আপনারা আমাকে বলেন, এই দেশের স্বাধীনতার জন্য যদি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ডাক না দিত, তাহলে কি সাধারণ জনগণ দৌড়ে ঝাঁপে নামতো? আমাকে আপনারা বলেন, নামতো জনগণ? বঙ্গবন্ধু তো শুধু রেসকোর্স ময়দানে বলে গেছেন, আমি নাও থাকতে পারলে তোমরা নামো, কিন্তু বঙ্গবন্ধুর পরিচয় করে দিছে কে? জনগণের সামনে। মাওলানা ভাসানী আজকে
যিনি এই স্বাধীনতার ডাক দেওয়ার জন্য বঙ্গবন্ধুকে সামনে তুলে ধরছেন, সেই মানুষটার মাজারে আজকে ভোট দেওয়া তো জনগণ নিরাপদ নয়। আপনারা দেখেন পৃথিবীর মধ্যে যতগুলো আন্দোলন হয়েছে, কোন মারামারি কাটাকাটির মাধ্যমে কিন্তু আন্দোলন হয় নাই। আমি আপনাদেরকে জনগণকে বলতে চাই, আমরা সবাই একসাথে চলেন, আমরা কারো সাথে কোনো হিংসাত্মক রাজনীতি করব না। আমরা আমাদের ন্যায্য দাবি আদায় করে ছাড়বো। আমাদের ন্যায্য দাবি একটাই, সেটা হলো বেগম খালেদা জিয়াকে মুক্তি দিয়ে বিদেশে সুচিকিৎসা নিশ্চিত করতে হবে। আমাদের দাবি একটাই, আমাদের ভোটের অধিকার ফেরত দিতে হবে। আমাদের ভোটের অধিকার 18 কোটি জনগণের ভোটের অধিকার। এই দেশের মালিক 18 কোটি জনগণ। এই দেশের মালিক কোন রাতের ভোট, দিনের ভোট রাতে নেওয়ার কোন সরকার না। এই সরকার চলে জনগণের ট্যাক্সে। অতএব জনগণের টাকা দিয়া যে সরকার তার সমস্ত কিছু মেনটেন করে, সেই সরকার কখনো এদেশের জনগণকে গুলি চালাতে পারে না, পারে? অতএব আমি একটা কথাই আপনাদেরকে বলতে চাই, আপনারা সবাই যদি একসাথে হয়ে যান, আমাদের হাতে কোনো লাঠি দরকার নাই, আমরা কোনো মারামারিতে যাব না, আমরা শুধু একসাথে এক কাতারে আমরা সবাই রাস্তায় নেমে পড়ব। কারণ আমি দেখছি খুলনার মঞ্জু সাহেব, উনি সবাইকে নিয়ে মিছিলে নামছেন। সেই মঞ্জু সাহেবকে পুলিশ কিভাবে অতর্কিত হামলা করেছে, আমি পুলিশ ভাইদেরকে বলতে চাই, আপনারা মনে রাখবেন, এদেশের জনগণের ট্যাক্সের টাকা আপনার বেতন হয়। এইখানে যতগুলো লোক আছে, প্রত্যেকে কোনো না কোনো ভাবে ট্যাক্সের টাকা দিয়া আপনার পরিবার, আপনার সংসার চলে। অতএব একটা মানুষের গায়ে হাত দেওয়ার পূর্বে আপনাকে অবশ্যই চিন্তা করতে হবে, কালকে আমার এই পরিণতি হইতে পারে। অতএব আপনারা এই অন্যায় থেকে সরে আসে। আমি সরকারকে আহ্বান জানাবো, বেগম খালেদা জিয়াকে মুক্তি দিয়ে যত দ্রুত সম্ভব ওনাকে বিদেশে প্রেরণ করেন। যদি খোদা না খান বেগম খালেদা জিয়ার কিছু হয়, তাহলে মনে রাখবেন এই দেশ থেকে পালানোর কোনো রাস্তা আপনারা খুঁজে পাবেন না। আমি একটি কথা বলে শেষ করতে চাই, অতি দ্রুত সম্ভব যদি বেগম খালেদা জিয়াকে না বিদেশে পাঠান, তাহলে মনে রাখবেন তারেক রহমান দেশে আসবে, এবং আসলে তখন জায়গাতে কেউ দাঁড়ানোর কোনো জায়গা পাবেন না খুঁজে। সারা বাংলাদেশের জনগণ এদেশের রাস্তায় নেমে আসবে। এটাই সত্য কথা, এটাই সত্য কথা, এটাই সত্য কথা। আল্লাহ হাফেজ। ধন্যবাদ জনাব কারি নেতাহের। এখন বক্তব্য আমাদের সামনে বক্তব্য রাখবেন জনাব আহসান হাবিব লিঙ্কন, মহাসচিব, জাতীয় পার্টি। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয় ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক তানজিল হাসান, রাজধানী ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ রানা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক জাফর সহ বিভিন্ন নেতৃবৃন্দ, সকলকে আজকের এই প্রোগ্রামের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। বিসমিল্লাহিররহমানিররহিম। দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশ জাতীয় দল আলোচনা সভার শ্রদ্ধেয় সভাপতি, জাতীয় দলের সভাপতি, চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ ইসলাম, আজকের এই আলোচনা সভার মধ্যমণি প্রধান অতিথি জাতীয়তাবাদী দল বিএনপি স্বনামধন্য স্থায়ী কমিটির সদস্য শ্রী বৈষ্ণব রায়,
উপস্থিত আছে জাতীয়তাবাদী দল বিএনপির অন্যতম নক্ষত্র বিএনপির অন্যতম নেতা সাবেক সংসদ সদস্য আমার রাজনীতিবিদ স্বপন চেয়ারম্যান অ্যাডভোকেট ফরিদুজ্জামান খোরা, মঞ্চে উপস্থিত আছেন লেবার পার্টির চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান ইরান, উপস্থিত আছেন এনডিপির মহাসচিব স্বনামধন্য রাজনীতিবিদ শাহাদত হোসেন সেলিম ভাই, কাজী আবু সাহেব, রহমতুল্লাহ ভাই সহ নেতৃবৃন্দ। আসসালামু আলাইকুম। জার্মানিতে একটা কথা আছে, ক্লাইমি আবার মাইন্ড, ছোট কিন্তু নিজে। যারা এই আলোচনা সভাটাকে আন্দোলনের উপেক্ষা করছে, আমি তাদের সাথে একমত নই। এই মঞ্চ থেকে যে সমস্ত নাম ঘোষণা হলো, যদিও এটা জাতীয় দলের প্রোগ্রাম, কিন্তু এখানে আমার মনে হচ্ছে উপস্থিতির অধিকাংশই ছাত্র দল আর যুব দল নেতা। প্রিয় ভাইরা, আমি যে পোশাকটা পরে আছি এটা একটা দুর্ভাগ্যাদেশ, এর কিচ্ছু নেই। 50 বছর হয়ে গেল স্বাধীনতা, নির্বাচন কমিশন নিয়োগ হবে, এর কোন আইন নেই। কি করলাম আমরা 50 বছর? সবাই তো ক্ষমতায় ছিল। একজন হাইকোর্টের বিচারপতি নিয়োগ হবে, তার কোন আইন নেই। কি করলাম আমরা? যে একটা স্বাধীন দেশ, এই দেশটা পরিচালিত করতে হলে শাসকরা কিভাবে শাসন করবে, জনগণ কিভাবে শাসিত হবে, আমরা সেটাই ঠিক করতে পারি। আমি যে পোশাকটা পরে আছি এটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেছিলেন। কেন বলেছিলেন? আমাদের কোন ন্যাশনাল ড্রেস কোড নেই। একজন পাঞ্জাবি পরে, একজন হাফ হাতা শার্ট পরে, একজন ফুল হাতা পরে, এর কোনো আমাদের ড্রেস কোড। আমি যেটা পরে আছি, আমি যখন এটা পরি, আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্পর্শ অনুভব করি। এটা আমি অন্তরের অন্তঃস্থল থেকে, কোন ভণ্ডামি নয়। একটা বিএনপি নেতা বের করে কেন? মুজিব কোড বললে মানুষ কটাক্ষ করে, কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আমি অবাক হয়ে যাই, মাত্র 44 বছর বয়সে এই মানুষটা এত কিছু কিভাবে করবে। আর যদি আল্লাহ তাকে আর কিছু হায়াত দিত, তাইলে আমাদের এই দেশটাকে এই পরিপূর্ণভাবে একটা রাষ্ট্রীয় বিধানের মধ্যে নিয়ে আসতে পারে। আজ খুব কষ্ট হচ্ছে আমার। আমি কুষ্টিয়ায়, আমি জাতীয় পার্টি, আমি সেই স্বৈরাচার থেকে বের হয়ে গেছি। আমি এর সাথে 2-3 চাষ করেছিলাম, আমার মাথায় 13টা শুনে আছে। আমি এর সাথে নেতৃত্বে হাসিনা দিনে যে 21শে আগস্ট গ্রেনেড হামলা হয়নি, তখন এর সাথে আমাদের নির্দেশ দিল জাতীয় জনতার প্রধান, আমরা সবাই ছিলাম তার অধীনে, তার নেতৃত্বে, শেখ হাসিনার নেতৃত্বে আমরা 173 দিন হরতাল করেছি, মাথায় 13টা সেটাই করেছি। কে পেরেছে? বিএনপি। সেই বিএনপির সাথে আমি এখন হাসিনার বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে 6টা মামলার আসামি, যার মিনিমাম শাস্তি দিতে হবে। আমাকে শাস্তি দেওয়ার জন্য 37টি মামলা স্পিরিট ট্রায়াল দিয়েছে, তার মধ্যে আমি আছি। কারণ আমার প্রতিপক্ষ হচ্ছে হাসানুল্লাহ এবং মাহবুবুর রহমান। আমি সেটা মোকাবেলা করে আমি আপনাদের সাথে আছি। আমার আমার বলার ইতিহার বাইরে, তো দুঃখে বলছি, ছাত্র দলের কমিটি হয়েছে একটা, যে কমিটি দিয়েছে, আপনারা বিশ্বাস করেন ভাইরা, এই 7 দিনের মধ্যে কুষ্টিয়া শহরে হতে পারে। মূল ছাত্র দলের ছেলেরা যারা এই সংগঠনের জন্য জেল খেটেছে, মৃত্যুদণ্ডকে
হাতে মুঠোয় নিয়ে যারা করেছে তাদের বাদ দিয়ে কমিটি করেছে। সেই কমিটি বাণিজ্যের প্রতিবাদে ওই কমিটি ঢুকতে পারে না। এই নিয়ে কি আমরা আন্দোলন করতে পারবো? প্রিয় ভাই আমার, বিএনপি একটা এই দেশের সম্ভ্রান্ত দল, অভিজাত রাজনৈতিক দল। কেন? বিএনপি স্থায়ী কমিটির সদস্যের নেতৃত্বে ভাইস চেয়ারম্যান, যুগ্ম মহাসচিব, সাংগঠনিক সম্পাদক ওই জেলার সদস্যদের নিয়ে 5 সদস্য একটা কমিটি করে দিয়ে জেলায় জেলায় পাঠাই দেন, কমিটি হয়ে যাবে। এই তো নিয়ম। কেন হয় না সফল ভাই? কি হচ্ছে? প্রিয় ভাই আমার, হতাশ হবে না। বিএনপি হচ্ছে আল্লাহ তৌফিক। এই দলটা নিয়ে মহান আল্লাহ পাক বিরাট বিপদে আছে। কেন শুনবেন? এই দলের যিনি প্রতিষ্ঠাতা, তিনি বাংলাদেশের মাথার উপরে একটা কোরআনের আয়াত বসাই দিলেন। সংবিধানের মাথার উপরে বিসমিল্লাহির রহমানির রহিম সূরা বাকারার এই আয়াত বসাই দিলেন। মহান আল্লাহ পাক জিয়াউর রহমানের উপর এমন খুশি হয়ে গেল, আমার আয়াতকে দেশের মাথার উপর বসাই দিয়েছে। ওই মানুষটার মাথায় আসছে, বসাই দিলেন। মৃত্যুর পরে তার যা জানাজা হয়েছে, পৃথিবীর ইতিহাসে কোন মানুষের জানাজা, মুসলমানের জানাজায় এত লোক সমাগম হয় নাই। তাই মৃত্যুর পরে আমরা সম্মান দিচ্ছি। আমি সংক্ষেপে বলছি, কাহিনী বলতে গেলে ঘন্টার পর ঘন্টা বলা যাবে। আমি সংক্ষেপে বলছি, সকল মায়ের কাছে শুনবো। 91 সালে আল্লাহ পাক অলৌকিক ভাবে বিএনপিকে ক্ষমতায় এনে সারা রাত আওয়ামী লীগ আগায় গেছে, সরকার গঠন হয়ে যাচ্ছে, কে কোন মন্ত্রী হবে তাই নিয়ে কাড়াকাড়ি বেঁধে দিয়েছে। সকাল 11টার সময় দেখা গেল বিএনপি মেজরিটি হয়ে গেছে। অলৌকিক ভাবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্ত্রী প্রধানমন্ত্রী হয়ে গেল, বিএনপি ক্ষমতায় আসলো। তাহলে এটা আল্লাহ রহমত প্রাপ্ত দল। কেন রহমত প্রাপ্ত দল? আমি প্রধানমন্ত্রীকে এই প্রেস ক্লাবে দাঁড়ায় আহ্বান জানিয়েছিলাম যে জিয়ার মাজারের দিকে তাকাবেন না, ওইটা মাজার। কেন? জিয়াউর রহমানের নাম রোজ কিয়ামত পর্যন্ত কেউ বুঝতে পারবে না। কেন? জিয়াউর রহমান যখন সৌদি আরবে গেলেন, সাথে 10,000 নিম গাছ নিয়ে গেলেন, আরাফাতের ময়দানে লাগালেন। আর সৌদি বাচ্চা ফাইসাল যখন ওই মক্কা শরীফ ঘুরতে যাচ্ছে, কাবা ঘর পরিষ্কার করতে হবে হজের আগে যাচ্ছে, হঠাৎ ওনার মাথায় আসলো যে জিয়াউর রহমান যে গাছ দিচ্ছিল, গাছগুলো কি অবস্থা। যে দেখে সেই পুরোনো পাতা পড়ে গিয়ে নতুন সুন্দর কচি কচি পাতা হয়েছে। সৌদি বাচ্চা ফোন করলেন, জিয়াউর রহমান আবার 2 লক্ষ নিম গাছ পাঠাবে। আল্লাহ রহমতে সেই গাছের নাম হয়ে গিয়েছে নিম গাছ না, সেই গাছের নাম হয়েছে সাজরাতুল জিয়া, জিয়া গাছ। আমরা যারা মুসলমান বিশ্বাস করি রোজ কিয়ামত হবে সবার পরে আরাফাত ময়দানে, তাহলে এই আরাফাতের ময়দানে জিয়া গাছ থাকবে রোজ কিয়ামত পর্যন্ত। হাসিনা তো দূরের কথা, হাসিনার বাবার ক্ষমতা নাই এই সাজরাতুল জিয়ার নাম। আমরা সেই দলের পক্ষে আছি, আল্লাহর রহমত প্রাপ্ত দল। এই দল বেগম খালেদা জিয়া আজ হোক কাল হোক মরবে, মানুষ তো সবাই মরবে, কিন্তু হাসিনা শেষ হচ্ছে। হাসিনা যা করছে, হাসিনা যা করছে প্রতিহিংসা, হিংসা প্রতিহিংসা চিকিৎসায় রূপান্তর হয়েছে। এই হাসিনাকে পতন ঘটাতে হবে। এই পতন ঘটানোর জন্য আল্লাহর তরফ থেকে লাখো কোটি মানুষ এই রাজপথে নেমে আসবে। স্বপন ভাই বয়স সন্তানরা শুধু নেতৃত্ব দেবে, ইনশাআল্লাহ হাসিনার পতন হবে। দেশ নেত্রী খালেদা জিয়া তারেক রহমান দেশে ফিরে এসে দেশের নেতৃত্ব গ্রহণ করবে। আপনাদের সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ জনাব হাসান আরিফ ইমরান। এখন আমাদের সামনে বক্তব্য রাখবেন 20 দলীয় জোটের অন্যতম নেতা, চেয়ারম্যান লেবার পার্টি জনাব মোস্তাফিজুর রহমান ইরান। বিসমিল্লাহির রহমানির রহিম।
সকাল সবার সম্মানিত সভাপতি জাতীয় দলের চেয়ারম্যান আমাদের মাঝে আজকে উপস্থিত আছেন প্রধান অতিথি হিসাবে আমার অন্য রাজনীতিবিদ বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য বাংলাদেশের সত্য এবং সমাজকে যিনি বক্তব্য রাখেন গণেশ্বর চন্দ্র রায় জাতীয় নেতৃবৃন্দ আসসালামু আলাইকুম। একটা চাকরির নিয়োগে নিয়োগদাতা একের পর এক লোক ডাকছেন, জিজ্ঞাসা করতেছেন, প্রশ্ন হচ্ছে যে 2 আর 2 কত? প্রত্যেকে আমাদের বরিশাল, উত্তরবঙ্গ, পশ্চিমবঙ্গ যা আছে সবাই বলতেছে 2 আর 2 চাই, কিন্তু ভদ্রলোকের এটা পছন্দ হচ্ছে না। ভদ্রলোকের বাড়িতে নোয়াখালী, তো একজন হঠাৎ করে বিচারে একজন ইন্টারভিউ দিতে আসছে বাড়ি নোয়াখালী, বলছে 2 আর 2 কত? বলছে যে আপনি কত হলে খুশি হন। তো এখন বক্তব্য তো খুশি হওয়াটাই প্রথম, যার কারণে আমরা এমন কোন কথা বলতে চাই না যেটা আসলে আমার মতো নেতার মতো বা আমাদের দ্বারা করা সম্ভব না। ওটা যাদের দ্বারা সম্ভব তারাই বলবেন। কিন্তু বাস্তবতা হচ্ছে যেভাবে আজকে বাংলাদেশের বিচার বিভাগ, শাসন বিভাগ, সমস্ত বিভাগ যেভাবে কর্তৃত্বশীল রাষ্ট্র নায়কের হাতে, তাতে তার যে ওয়েবলস যারা আছেন, তাদের যারা মন্ত্রী আছেন, এমপি আছেন, তাদের যে বক্তব্যের যে ধরন, তাতে অন্তত আমাদের ছোটখাটো যারা আমরা আছি, আমার মনে হয় না যেরকম খালেদা জিয়া সুচিকিৎসা পাবেন এবং আওয়ামী লীগ তাকে সুচিকিৎসা দিবেন। এখন বিএনপির নেতৃত্বে বিএনপি কিভাবে সুচিকিৎসা করবেন এটা তাদেরই দায়িত্ব নিতে হবে। আমরা যারা আমাদের যারা খুবই সীমিত যাদের শক্তি, আমাদের শুধুমাত্র ঢোলের বাজানোর তালি শোনা ছাড়া আর কিছু আমাদের করণীয় নেই। আজকে বাংলাদেশের রাজনীতিতে 2 ভাগে বিভক্ত। আপনি দেখেছেন যে প্রধানমন্ত্রী নির্ধারণ করছেন যে কারা মিটিং করতে পারবে, কারা পারবে না। গত 4 দিন আগে প্রধানমন্ত্রী তার বক্তব্যে বলেছেন যে অমুক সংগঠনকে তোমরা বাধা দেবা না। আমি আইসিবি কে বলে দিছি তারা প্রোগ্রাম করতে পারবে, কিন্তু জামাত ইসলাম অফিসে বসতে পারবে না, বিএনপি রাস্তায় নামতে পারবে না। উনি বলে দিচ্ছেন সব জায়গায়। এই হচ্ছে বর্তমান রাজনীতির অবস্থা। এর ভিতর থেকে আমাদের সর্বপ্রথম শত্রু মিত্র চিনে নিতে হবে। আমরা দেখা গেছে আমাদের পক্ষে একটু কথা বললে আমরা হাতে তালে ছুটে জামা খুলে ফেলাই। এটি হচ্ছে আমাদের বড় সমস্যা। ইনশাআল্লাহ আমরা আল্লাহর কাছে দোয়া করি, আমরা যারা দুর্বল, আমাদের যাদের সামর্থ্য কম, আল্লাহর কাছে দোয়া করি অন্তত বেগম খালেদা জিয়াকে আল্লাহ যেন হেফাজত করেন, তাকে যেন সুস্থ করে দেন। আর বিএনপি ভাইদের দিকে আমরা তাকাই আছি, আর আন্দোলন সংগ্রাম করবেন এবং নেত্রীকে যথাযথ চিকিৎসার ব্যবস্থা করবেন। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ লেবার পার্টি জিন্দাবাদ। এখন আমাদের সামনে বক্তব্য রাখবেন 20 দলীয় জোটের শরিক দল ন্যাশনাল পিপলস পার্টি চেয়ারম্যান ডক্টর ফরিদুজ্জামান ফরাদ। আজকের আলোচনা সভার সম্মানিত সভাপতি, জাতীয় দলের চেয়ারম্যান, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী, অভিজ্ঞ নেতা, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন বাবু ভাস্করচন্দ্র রায়, বিশেষ অতিথি আমার অত্যন্ত আপনজন বিএনপি নেতা জহিরুদ্দিন স্বপন, বিরোধী দলের জন্য নেতৃবৃন্দ, উপস্থিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। বক্তারা অনেকক্ষণ ধরে বক্তৃতা দিয়েছে, আজকে বিশ্লেষণ করা ব্যাপার না, কারণ এই সরকার কি ঘটছে, কি ঘটাচ্ছে সবই আমরা জানি, আপনারা জানেন। দুর্নীতির চ্যাম্পিয়ন, মানুষের মাঝে ব্যাংক ডাকাতি করছে, লুট করছে, হরণ করছে, এসব বলার সময় এখন না। এখন একমাত্র সময় খালেদা জিয়াকে কিভাবে মুক্তি করা যাবে, খালেদা জিয়াকে কিভাবে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো যাবে, সেইটাই এখন আমাদের আন্দোলন।
অন্য ভোটের আন্দোলন আমাদের দরকার নাই, গণতন্ত্র প্রতিষ্ঠা করার আন্দোলন আমাদের দরকার নাই। আমাদের আন্দোলন হচ্ছে খালেদা জিয়াকে মুক্ত করা এবং তাকে উন্নত চিকিৎসা করা। সেই উন্নত চিকিৎসায় হয়ে খালেদা যদি আল্লাহ রহমতে, অশেষ আল্লাহ রহমতে যদি আমাদের মাঝে ফিরে আসেন, অবশ্যই এদেশের মানুষ ভোটের অধিকার পাবে, অবশ্যই এদেশের গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে এবং অবশ্যই এদেশের মানুষের বাক স্বাধীনতা ফিরে আসবে। এখন আমাদের মাঠেও আন্দোলন করতে হবে, আমাদের লেয়াজও করতে হবে। আন্দোলন এবং সংগ্রাম লেয়াজও করেই খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। আমরা বিরোধী দলে জোট আছি, আমরা খালেদা জিয়ার জন্য যখন যা বলবে বিএনপি আমরা তখন তা করতে রাজি আছি। খালেদা জিয়ার জন্য যদি আমাদের প্রাণ দিতে হয় আমরা রাজি আছি, খালেদা জিয়ার জন্য যদি জেলে যেতে হয় আমরা তাই রাজি আছি। কিন্তু এই ব্যবস্থা করতে হবে বিএনপিকে। আমরা শুধু বিরোধী দলের জোট শুধু ভারতের বিরোধ বা প্রেস ক্লাবে করে না, বিএনপিও করে, সবাই করে, কিন্তু অগ্রণী ভূমিকা পালন করতে হবে বিএনপি। বিএনপি একটা বড় দল, 3 বার বিএনপি ক্ষমতায় ছিল, কিন্তু তাদের আন্দোলন সংগ্রাম মানুষ যা আশা করছে সেটা হচ্ছে না। এবং এইভাবে আন্দোলন সংগ্রাম করে খালেদা জিয়াকে মুক্ত করা যাবে না, কারণ শেখ হাসিনা এমন একটা ব্যক্তি যার মানুষের মায়া মমতা কিছুই নাই, যে গণতন্ত্রের বাইরে, যে রাতের ভোট দিনের ভোট রাতে কাটে, তার কাছে কি আবদার করতে হবে? আন্দোলনের মাধ্যমে যেতে হবে। আন্দোলন করুন, আমরা আসি এবং খালেদা জিয়া ইনশাআল্লাহ মুক্ত হবে এবং বিদেশেও যাবে, চিকিৎসা সুচিকিৎসা আসবে এবং বাংলাদেশে আমার নেতৃত্ব দেবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ জনাব ফরিদুজ্জামান ফরিদ ভাই। এখন আমাদের সামনে বক্তব্য রাখবেন সাবেক সংসদ সদস্য, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনাব জহির উদ্দিন স্বপন। মুক্তি 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 চাই, খালেদা জিয়ার মুক্তি চাই, মুক্তি 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 চাই, খালেদা জিয়ার মুক্তি চাই। তারেক রহমান ফিরে আসবে, আসবে ফিরে বাংলাদেশে, আসবে ফিরে বাংলাদেশে, তারেক রহমান ফিরে আসবে, তারেক রহমান ফিরে আসবে, আসবে ফিরে বাংলাদেশে। আসলে বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয় দলের পক্ষ থেকে বাংলাদেশের সর্বকালের জনপ্রিয় নেত্রী, আমাদের দলের চেয়ারপারসন, আমাদের মাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে সুচিকিৎসার দাবিতে এই আলোচনা সভার সম্মানিত সভাপতি, জাতীয় দলের সভাপতি অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা, আজকের এই আলোচনা সভার প্রধান অতিথি, বাংলাদেশের জাতীয় রাজনীতির একটি উজ্জ্বল নক্ষত্র, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির অত্যন্ত প্রভাবশালী নীতি নির্ধারক সদস্য, ব্যক্তিগতভাবে আমি বাংলাদেশের প্রায় সকল জাতীয় রাজনৈতিক নেতাদের সঙ্গে ঘনিষ্ঠতার সৌভাগ্য আমার হয়েছে। আমার দেখা মতে আমি যে সামান্য কয়েকজনকে রাজনৈতিক মনস্ক জাতীয় নেতা হিসেবে পেয়েছি, তার মধ্যে অন্যতম বাবু মহেশ্বরচন্দ্র রায় উপস্থিত। আজকের এই আলোচনা সভার অন্যান্য দলের নেতৃবৃন্দ, এনপিপির চেয়ারম্যান জনাব ফরিদুজ্জামান ফরহাদ, লেবার পার্টির চেয়ারম্যান জনাব ডাক্তার মুস্তাফিজুর রহমান ইরান, জাতীয় পার্টির সাধারণ সম্পাদক হাসান হাবিব লিঙ্কন, এনজিপির সভাপতি জনাব কারি মোহাম্মদ আব্দুল তাহের, এলডিপির সভাপতি জনাব সাদাত হোসেন সেলিম, স্বাধীনতা ফোরামের সভাপতি আহ্বায়ক জনাব রহমাতুল্লাহ সহ উপস্থিত সকল অতিথিবৃন্দ, সম্মানিত সুধীবৃন্দ, গণমাধ্যমের সম্মানিত উপস্থিতি এবং এই অনুষ্ঠানে উপস্থিত সকল পর্যায়ের সুধীবৃন্দ, আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম। দেশ এবং জাতি অত্যন্ত দুশ্চিন্তা এবং দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে সময় অতিক্রম করছে। এখানে উপস্থিত সহ আমরা সকলেই জানি জাতির এই দুঃখ ভারাক্রান্ত মনের কারণ হচ্ছে আমাদের মাদার অফ ডেমোক্রেসি দেশনেত্রী বেগম খালেদা জিয়া জীবন যুদ্ধে লিপ্ত আছেন।
তিনি শারীরিক এবং মানসিকভাবে এতই সুস্থ ছিলেন যে তাকে অন্যায়ভাবে কারাবন্দী করে রাখার বিরুদ্ধে যে সংগ্রাম আন্দোলন আমরা করার চেষ্টা করছি, তিনি দলের মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থায়ী কমিটির সম্মানিত নেতৃবৃন্দের মাধ্যমে বিভিন্ন সময় এ বিষয়ে অত্যন্ত পরিমিত পরামর্শ দিতেন এবং অত্যন্ত দৃঢ়চেতা ব্যক্তিত্বের নেত্রী সেই দায়িত্ব পালন করছেন। হঠাৎ করেই তার শরীর এবং স্বাস্থ্যের এই পরিস্থিতি অনেকের মধ্যে এটা সন্দেহ তৈরি করেছে। আশঙ্কা তার এই শারীরিক অবনতির কারণটা কি? ডাক্তারের কাছ থেকে যে বক্তব্য বিভিন্ন গণমাধ্যমের কাছ থেকে আমরা পেয়েছি সেটি হচ্ছে এই দেশে তার কোনো চিকিৎসা নেই এবং এ বিষয়ে কেউ কোনো প্রতিবাদ আজ পর্যন্ত করে নাই বা এই সংবাদের কোনো বিরোধিতা কেউ করে নাই। অতএব আমরা ধরে নিচ্ছি একমাত্র বিদেশেই আমাদের নেত্রীর চিকিৎসা আছে এবং রাজনীতি, অর্থনীতি, সমাজ, অন্য সবকিছু বাদে শুধুমাত্র মানবিক কারণে চিকিৎসা পাওয়ার এই অধিকারটুকু একটা যে কোনো সভ্য সমাজের খুবই ন্যূনতম মৌলিক অধিকার। কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে জাতি লক্ষ্য করছে, বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করছে দায়িত্বহীন অবৈধ সরকারের সরকার প্রধান থেকে শুরু করে আইনমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী বাচালের মতো এক একটা কথা বলে যাচ্ছেন বেগম খালেদা জিয়ার রোগ, অসুস্থতা, চিকিৎসা এবং ডাক্তারি পরীক্ষা নিরীক্ষা এবং এই সমস্ত বক্তব্য প্রমাণ হয় এই সরকার, সরকার প্রধান এবং তার সংশ্লিষ্ট সকল মন্ত্রীবর্গরা কতটা অবাচেন। একটি সরকার যখন গোটা রাষ্ট্রকে নির্মম এবং অমানবিক অস্ত্রে পরিণত করে তখনই এ ধরনের অসহিষ্ণুতা, এ ধরনের অর্বাচীনতা বেরিয়ে পড়ে। আমরা অবাক হই যখনই আমরা খেয়াল করি দেশনেত্রী বেগম খালেদা জিয়া সম্পর্কে কথা বলছে এই সরকার, যখনই আমরা খেয়াল করি দেশ নায়ক তারেক রহমান সম্পর্কে কথা বলছে, বাংলাদেশের রাজনীতির ন্যূনতম যে সমস্ত সৌজন্যতা তা তারা রক্ষা করছে না, বরঞ্চ ক্ষমতার ভারে অধ্যত্তপনার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গিয়েছে। ক্ষমতা টিকিয়ে রাখার জন্য গুমের ইতিহাস আমরা জানি। ক্ষমতা টিকিয়ে রাখার জন্য গত 10 বছরে এক্সট্রা জুডিশিয়াল কিলিং এর সংখ্যা আমাদের জানা আছে। দেশ এবং বিদেশের সকল মানবাধিকার সংগঠনগুলি প্রতিনিয়ত এক্সট্রা জুডিশিয়াল কিলিং এর তালিকা দিয়ে যাচ্ছে। আমাদের প্রিয় সহকর্মী ইলিয়াসের জন্য আজ আমরা অপেক্ষা করছি, এত বছরেও আমরা তার কোনো খবর পাই নাই, তার পরিবার পরিজন তার কোনো খবর পায় নাই। আমাদের সহকর্মী নাসিরউদ্দিন পিন্টু সামান্য হৃদরোগের চিকিৎসা, আমরা অনেকেই এই ধরনের রোগে আক্রান্ত ছিলাম, আমি নিজেও একটা সমস্যায় পড়েছি, স্ট্যান্ডিং করেছি, কিছুই না, স্ট্যান্ডিং করা আগ পর্যন্ত এটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। আবার স্ট্যান্ডিংটা করতে পারলেই কিন্তু করোনারি আর্টারি প্রবলেম দূর হয়ে গেলে, ব্লক দূর হয়ে গেলে ইনশাআল্লাহ আল্লাহ আবার একটা বর্ধিত আয়ু মানুষকে দেয়। এটা একটা সাধারণ চিকিৎসা। জেলখানার মধ্যে নাসিরউদ্দিন পিন্টু যখন এরকম একটা বুকের যন্ত্রণা, হৃদরোগের করোনারি আর্টারিতে ব্লক অবস্থায় যন্ত্রণা কাতর, জাস্ট হাসপাতালে নিয়ে তাকে ব্লক দূর করে দিলেই কিন্তু রক্ষা পায়। টাকা পয়সা ও পরিবার বহন করত, কিন্তু ইচ্ছাকৃতভাবে এই সরকার নাসিরউদ্দিন পিন্টুকে চিকিৎসা করার সুযোগটুকু দেয় নাই, মানবিক এই অধিকার থেকে তাকে বঞ্চিত করেছে এবং তাকে চিরদিনের মতো আমরা হারিয়ে ফেলেছি, বিদায় নিয়েছি নাসিরউদ্দিন পিন্টু। এরকম আরো অনেক ঘটনা আছে, আমি সময়ের কারণে এটা বাড়াতে চাই না। আমি শুধু এটা বলতে চাই যে এমন একটা সরকার এখন ক্ষমতায় আছে যে গোটা রাষ্ট্রকে ব্যবহার করে এভাবে তার রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করছে, এভাবেই তার রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করছে। আমরা এই দেশে আইয়ুবের স্বৈরাচার আমল থেকে এই পর্যন্ত অনেক স্বৈরাচারকে প্রত্যক্ষ করার মতো বয়স আমাদের ছিল বা আছে, হয়েছে দেখছি আমরা নানান রকম অত্যাচার, নির্যাতন এবং তা মোকাবেলার সমস্ত ইতিহাস আমরা দেখছি। কিন্তু এরকম অমানবিক, এরকম জঘন্য, এরকম হিংস্র আমরা এর আগে কিন্তু কখনোই দেখি নাই। সর্বশেষ
যখন বেগম খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে টালবাহানা করছে, বিদেশে যখন তাকে চিকিৎসার অনুমতি দিচ্ছে না, যখন তিনি চিকিৎসার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন, ইলিয়াস নাসিরউদ্দিন পিন্টু সহ সকল ধরনের অত্যাচার নির্যাতনের ধারাবাহিকতায় গোটা বাংলাদেশ এই সরকারকে সন্দেহ করে। জনপ্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে তিলে তিলে হত্যা করার এক প্রচেষ্টায় লিপ্ত রয়েছে এই সরকার। বেগম খালেদা জিয়ার চিকিৎসা সম্পর্কে ঔদাসীন্য, বেগম খালেদা জিয়ার জনপ্রিয়তা সম্পর্কে এই ধরনের ঈর্ষাপরায়ণতা এবং বিএনপির মতো রাজনৈতিক দলের জনপ্রিয়তা নিয়ে এ ধরনের ঈর্ষাপরায়ণতা এবং জিয়া পরিবারকে সমস্ত ধরনের আক্রমণ এবং শত্রুতার লক্ষ্যবস্তুতে পরিণত করা এক ধরনের রাজনৈতিক বিকৃতিতে পরিণত হয়েছে। আজ আমাদের জন্য একটাই কথা, একটাই কাজ, একটাই দাবি, সেটি হচ্ছে আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসা বিদেশে পেতে চাই। দেশের মৌলিক অধিকারের তালিকার মধ্যে এটা আমার ন্যূনতম অধিকার। আইনমন্ত্রী যে সমস্ত আইনের ব্যাখ্যা দিয়েছে, দেশের সমস্ত প্রতিষ্ঠিত আইনজীবীরা সেই সমস্ত বিকৃত আইনের ব্যাখ্যাকে নাকচ করেছে। ম্যান করে নিউ করে অন্যান্য মন্ত্রীরা কথা বলছে, কিন্তু কেউই সুস্পষ্ট ভাবে এই ধরনের বেআইনি এবং অমানবিক কাজের বিষয়ে স্পষ্ট কথা বলতে পারছে না। আমি আমার বক্তব্য বাড়াবো না। আমাদের প্রধান অতিথি, আমাদের নেতা বাবু গয়েশ্বর চন্দ্র রায় যখনই কথা বলেন, তিনি সংশ্লিষ্ট সকল মহলকে বার্তা দেন। তিনি দলের নেতা কর্মীকে বার্তা দেন, তিনি দেশবাসীকে বার্তা দেন এবং তিনি আমাদের প্রতিপক্ষ রাষ্ট্র এবং সরকারকেও বার্তা দেন। আমি মূলত তার বক্তব্যের মধ্যে সেই বার্তাটির জন্য অপেক্ষা করব, কারণ তিনি দলের নীতি নির্ধারক। গতকালকেও স্থায়ী কমিটির মিটিং এ তিনি ছিলেন, আজ সেই মিটিং হয়েছে। আমরা শুনতে চাই, জানতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই মঞ্চে উপস্থিত সকল ধরনের মিত্র শক্তিগুলিকে সাথে নিয়ে, এই মঞ্চের বাইরেও যে সমস্ত মিত্ররা আছে তাদেরকে সাথে নিয়ে সরকারের এই অমানবিক আচরণের বিরুদ্ধে চিকিৎসার অধিকার আদায় করার জন্য কি করছে, আর তা যদি না দিয়ে থাকে তাহলে পরবর্তী করণীয় সমূহ কি তারা মাথায় নিয়ে রাখতে চান, আমাদের প্রতি কি তাদের পরামর্শ, কি তাদের নির্দেশনা, কি তাদের পরিকল্পনা, আমরা সেটা জানতে চাই, অপেক্ষা করছি। এবং একই সাথে আমরা আশ্বস্ত করতে চাই বাবু গয়েশ্বর চন্দ্র রায়ের মাধ্যমে জাতীয় নেতৃবৃন্দকে, এবং আমি সেটা বিশ্বাস করি বিএনপির মতো জনপ্রিয় রাজনৈতিক দল আর দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মতো জনপ্রিয় রাজনৈতিক নেত্রী, তার জন্য যদি সঠিক কর্মসূচি দেওয়া হয়, রাষ্ট্র যতই হিংস্র হোক, এই দেশের জনগণ রাজপথে নেমে আসবে এবং এই সরকারকে দাঁত ভাঙা জবাব দিয়ে থাকবে। আমি আমার বক্তব্য শেষ করার আগে শুধু স্মরণ করিয়ে দেব, দেশনেত্রী বেগম খালেদা জিয়া মাদার অফ ডেমোক্রেসি কেবলই মাত্র বিএনপির চেয়ারপারসন নয়, তিনি কেবলমাত্র এই বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী নন, তিনি কেবলমাত্র একজন সাবেক রাষ্ট্রপতি, একজন সাবেক জেনারেল, একজন সাবেক ওয়ার হিরো, তার ঘরণী অথবা তার গৃহিণী নন। রাজনীতিতে নামার প্রথম দিন থেকে শুরু করে 1990 এর নির্বাচনের ফলাফলে প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়া পর্যন্ত তার এই যে জার্নি, এই জার্নিটা খেয়াল করলেই দেখা যাবে বিশ্বের ইতিহাসে খুব কম রাজনৈতিক নেতা এই ধরনের জার্নির মধ্য দিয়ে নেতা নেতৃত্বে রূপান্তরিত হয়েছেন। যেদিন থেকে উনি রাজনীতিতে নেমেছেন সেই দিন থেকে একটানা যাত্রা করে একটি স্বৈরাচারকে উৎখাত করে সকল দলকে ঐক্যবদ্ধ করে এবং দোদুল্যমান শক্তিকে ঐক্যবদ্ধ হতে বাধ্য করে জনগণের হাতে ভোটের ক্ষমতা দিয়ে তিনি তার রাজনৈতিক দায়িত্ব সম্পন্ন করেছেন, আর জনগণ তার পুরস্কার হিসাবে তাকে প্রধানমন্ত্রী নির্বাচিত করেছেন। তিনি কারো দয়া দাক্ষিণ্যের নেত্রী নন। এই দেশে তার এই নেতৃত্বের অবস্থান যদি কারোর সঙ্গে তুলনা করতে হয়, সেটি হচ্ছে মরহুম শেখ মুজিবুর রহমান। ইতিহাস থেকে আমরা দেখেছি 1966-তে 6 দফা আন্দোলনের 6 দফা প্রস্তাব দেওয়া থেকে শুরু করে আগরতলা থেকে বাংলা থেকে বেরিয়ে আসার পরের আন্দোলন থেকে
সত্তরের নির্বাচনে জনগণের কাছে এলোফোর অধীনে যখন ভোটাধিকারটা দেওয়া হলো, সেই ভোটারের মধ্য দিয়ে শেখ মুজিবুর রহমান একজন অবিসংবাদিত নেতায় রূপান্তরিত হলেন। আর আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াও 1991-তে জনগণের ম্যান্ডেট নিয়ে তিনি এই দেশে প্রধানমন্ত্রী এবং চিরদিনের মতো আমাদের মাতৃত্বের আসনে, জাতির মাতৃত্বের আসনে তিনি অধিষ্ঠিত হয়েছেন। অতএব আমাদের মাতার এই বিপদের দিনে আমাদেরকে শুধুই বিষয়টিকে রাজনৈতিকভাবে দেখলে চলবে না, আমাদেরকে একই সঙ্গে আমাদের সমস্ত আবেগ দিয়ে এই দায়িত্ব পালন করতে হবে। যদি সরকার আমার মায়ের চিকিৎসার জন্য কোনো সঠিক যা আমার প্রাপ্যতা না দেয়, তাহলে তার জন্য যে কোনো পরিণতির মুখোমুখি সরকারকে করতে হবে এবং সেই ব্যবস্থা আমাদেরকে নিতে হবে। আমাদের জন্য এছাড়া কোনো তৃতীয় পথ খোলা নাই। আমি বিশ্বাস করতে চাই সরকার এ বিষয়ে আত্মহত্যা করবে না। আমি বিশ্বাস করতে চাই সরকার এ ব্যাপারে আত্মঘাতী হবে না। আমি বিশ্বাস করতে চাই ইতিহাসের পতিত স্বৈরাচারের মতো ভুল এই সরকার করবে না। যদি করে, ইতিহাস তার জন্য নির্ধারণ করে রেখেছে সেই নরকের স্থান। খোদা হাফেজ। বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করছি। শহীদ জিয়া অমর হোক। দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ জনাব জহিরুদ্দিন স্বপন ভাই। এইমাত্র আমাদের মাঝে উপস্থিত হয়েছেন অ্যাডভোকেট জুলফিকার বুলবুল চৌধুরী, মহাসচিব মুসলিম লীগ 20 দলীয় জোটের অন্যতম শরিক দল। আজকের আমাদের এই আলোচনা সভার সভাপতি জনাব এহসানুল হুদা, চেয়ারম্যান বাংলাদেশ জাতীয় দল এবং 20 দলীয় জোটের অন্যতম শরিক দল, তাকে তার বক্তব্য রাখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের জাতীয় দল আলোচনা সভার সম্মানিত প্রধান অতিথি, আমাদের সকলের প্রিয় নেতা এবং অত্যন্ত নির্ভীক বক্তা, তিনি দিক নির্দেশমূলক বক্তব্য দিয়ে থাকেন, বিএনপি জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায় উপস্থিত আছেন। প্রধান বক্তা হিসেবে একটু আগে বক্তব্য দিয়ে গেলেন আমাদের সকলের প্রিয় বিএনপির সাবেক সংসদ সদস্য জনাব জহিরুদ্দিন স্বপন। উপস্থিত আছেন ন্যাশনাল পিপলস পার্টির সম্মানিত চেয়ারম্যান ডক্টর ফরিদুজ্জামান ফরহাদ। উপস্থিত আছেন লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরাজ। উপস্থিত আছেন এনডিপির চেয়ারম্যান কারি এম এ তাহের, জাতীয় পার্টির মহাসচিব হাসান হাবিব লিঙ্কন। উপস্থিত আছেন এলডিপির মহাসচিব সাদাত সেলিম। এইমাত্র উপস্থিত হয়েছেন, দুঃখিত ওনাকে বক্তব্য দেওয়ার সুযোগ আমাদের ছিল না, মুসলিম লীগের মহাসচিব অ্যাডভোকেট জুলফিকার বুলবুল চৌধুরী। আমি হয়তো সবার আমার অত্যন্ত কাছের যার নাম থেকে ভুলে যাচ্ছিলাম, আবু নাসির মোহাম্মদ রহমতুল্লাহ সহ সম্মানিত অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম। গণতন্ত্র হত্যাকারী বা হরণকারী প্রতিহিংসা পরায়ণ সরকারের পদত্যাগ এবং আমার দেশ মাতার মুক্তি, আজকে একটি দুঃসময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে আমরা চার দেওয়ালের মধ্যেই বক্তব্য দিচ্ছি। দেশমাতা আজ জীবন মৃত্যুর সন্দিগ্ধে, সেখানে দেশের মন্ত্রীরা মিথ্যা নির্লজ্জভাবে মিথ্যাচার করে যাচ্ছেন। আইনমন্ত্রী 401 ধারার যে ভুল এবং অপব্যাখ্যা দিচ্ছে, জনগণকে বিভ্রান্ত করছে, সেটা সংবিধানের লঙ্ঘন। আমি এই আইনমন্ত্রীর পদত্যাগ চাই, পদত্যাগ দাবি করছি। তিনি যেভাবে বলেছেন 401-এ দেশমাতাকে বিদেশে নেওয়ার কোনো সুযোগ নেই, সেটা সবৈব মিথ্যে কথা বলছেন তিনি। সেই নজির বাংলাদেশে অসংখ্যবার স্থাপিত হয়েছে। শীর্ষ সন্ত্রাসীদের এদেশের সরকার প্রধান জামিন দিয়ে রাতের আধারে বিদেশে যাওয়ার সুযোগ করে দিয়েছেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত লক্ষ্মীপুরের তায়ের সন্তানদেরকে মওকুফ করেছে তার সাজা। কিন্তু গণতন্ত্রের মা, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী, স্বাধীনতার ঘোষক দেশমাতাকে বিদেশে যাওয়ার ন্যূনতম যে গণতান্ত্রিক মৌলিক অধিকার, সেটা থেকে বঞ্চিত করছে
প্রতিহিংসা পরায়ণ সরকার। আপনারা দেখেছেন যে এই সরকারের প্রধান কতটুকু প্রতিহিংসা পরায়ণ। কুমিল্লা বিভাগের নাম উনি রাখবেন না, কারণ সেইখানে মোস্তাকের জন্ম হয়েছে। আরে ভাই, আমাদেরকে কেউ যদি জিজ্ঞেস করে আপনার দেশ কোথায়, আমরা কি বলি বরিশাল, লক্ষ্মীপুর, কুমিল্লা, নাকি বলি বাংলাদেশ? তাহলে উনি মোস্তাকের জন্মই বাংলাদেশে হয়েছে, তাহলে শেখ হাসিনা আপনি চলে যান বাংলাদেশে, কারণ এই বাংলাদেশে তো আপনার পিতার খুনির জন্ম। সুতরাং আপনারও তো এই দেশে থাকার অধিকার নেই। এই আজকে আমাদের আন্দোলনের সময় বিএনপি তার নিয়মতান্ত্রিক কর্মসূচি পালন করছে, এটা আমার দুঃখ হয়। আগামীকাল ডিসিদের বরাবর স্মারকলিপি পেশ করবেন। কিসের স্মারকলিপি? It's a do or die situation right now. আমরা বলছি দেশমাতাকে জীবন মৃত্যুর সন্ধি করে সেখানে আমরা যাব ডিসির কাছে স্মারকলিপি দিতে। এই কুসুম কুসুম আন্দোলন দিয়ে হবে না। বাংলাদেশের জনগণের স্বার্থ উপলব্ধি করতে হবে। যেখানে সারিবদ্ধভাবে রিক্সা চালকরা কোনো অনশনে অংশগ্রহণ করে সেখানে কর্মসূচি আসতে হবে। সেইখানে সেই কর্মসূচি হবে মুক্তির কর্মসূচি। হটাও হাসিনা বাঁচাও বাংলাদেশের কর্মসূচি। দেশমাতাকে মুক্ত করতে হবে। আমরা যদি ইমান, সাহস, সততায় বলিয়ান হয়ে রাজপথে নামি, এদেশের জনগণ আমাদের পিছিয়ে থাকবে, সাথে থাকবে, এই বিশ্বাস আমি করি। আমরা অতি ক্ষুদ্র সহায়ক শক্তি, কথা দিচ্ছি আন্দোলনে আমরা সম্মুখ কাতারে থাকবো। দেশমাতাকে মুক্তির আন্দোলনে আপনারা কঠোর কর্মসূচি দিন। এই সমস্ত কর্মসূচি দিয়ে দেশমাতাকে মুক্ত করা যাবে না। আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না, পরিষদে একটি কথাই বলবো। আমার নেতা আগামীর কান্ডারি, বাংলাদেশের আগামীর কান্ডারি তারেক রহমান সুদূর লন্ডনে আছেন, নির্বাসিত জীবনযাপন করছেন। উনি একটি স্লোগান দেন এখন, সেই স্লোগানের অন্তর্নিহিত গভীরতাটা আপনাদেরকে উপলব্ধি করতে হবে। সুতরাং সবাইকে সমস্যাতে বলার জন্য বলছে আমার বক্তব্য শেষে, টেক ব্যাক বাংলাদেশ। সবাই আরেকবার বলুন দয়া করে, টেক ব্যাক বাংলাদেশ। বাংলাদেশ জিন্দাবাদ। দেশমাতা বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলনে সকলকে শরীক হওয়ার উদাত্ত আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। এই মুহূর্তে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসবেন বিএনপি জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়। বক্তব্য নিয়ে আসছেন বাবু গয়েশ্বর চন্দ্র রায়। বাংলাদেশ জাতীয় দল কর্তৃক আয়োজিত এই গুরুত্বপূর্ণ আলোচনা সভার সম্মানিত সভাপতি জাতীয় দলের সভাপতি জনাব এহসানুল্লাহ, বিষয়বস্তুটা আমরা সরকারি পদে চাই, তাহলে খালেদা জিয়ার চিকিৎসার দাবি থাকে। কয়েক কোটি ছবি তোলে তারপরে সুতরাং আমি ঘুরে ফিরে কিন্তু সরকারের অস্তিত্ব স্বীকার করেছি। যারা আলোচনা করবেন তাদের দৃষ্টিভঙ্গি দিয়ে তারা তাদের আলোচনা ব্যাখ্যা দিলেন। এখানে জাতীয় পর্যায়ের শীর্ষ নেতৃত্ব, তাদের সকলের নাম বলে আমি সময় নষ্ট করছি না, মানে বেশি সময় নিচ্ছি না।
সবার পরিচয় কিন্তু সব কর্মক্ষেত্রে রাজনৈতিক জীবনে সকলের কাছে কিন্তু সবাই প্রতিষ্ঠিত সম্মানিত। আমার কাছে তারা সকলের সম্মান। আমাদের আবেগের জায়গাটা কিন্তু আমাদের লক্ষ্য অর্জনের ভাবনা পুরার সরে চলবে না। আবেগ প্রকাশের ভঙ্গি ভিন্নতা থাকতে পারে, লক্ষ্য অর্জনের পথ নির্ণয় মূল বিষয়টা সেটা হতো যে লক্ষ্যটা আমাদের এক এবং অভিন্ন। আমরা কেউ হয়তো ধৈর্যশীল, এতটা ধৈর্যশীল কেউ তাকে মনে হয় যে আমাদের দেহ পর অ্যানেস্থেসিস দিয়া এটাকে একেবারে অবস্থা। আবার কেউ ধরতে পারবে অর্থাৎ আর বলবে এই সরেন সামনে থেকে উত্তরগুলি উত্তর একটাই, শেখ হাসিনার পদত্যাগটা নিশ্চিত করা। তাহলে আমাদের আশঙ্কা, আমাদের উৎকণ্ঠা, আমরা যে কারণে উদ্বিগ্ন, লোক কম, কিন্তু এই ঘরে বসে কম লোকে আমরা যারা প্রকাশ করতে চাই, যা অনুভব করে উপলব্ধি করি, এটা গোটা বাংলাদেশের ঘরে ঘরে একই ভাবনা, একই কথা, একইভাবে উদ্বিগ্ন, একইভাবে তারা আশঙ্কিত। তারপর কেন জানি আমরা একসঙ্গে নামতে পারছি না। কোথায় গেলে একটি মানুষ আমি জানি এখানে আমরা তিনজন আছি, কারণ দাবি করবো সরাসরি আমরা খালেদা জিয়ার অনুসারী, তারপর একজন কর্মী, আর বাকিরা সবারই কিন্তু আলাদা আলাদা একটা পরিচিতি, অস্তিত্ব এবং ছোট বড় যাই হোক না যাই, কিন্তু একটা ভালো লক্ষণ, সবাই খালেদা জিয়ার মধ্যে চায়, সবাই দ্বিধাহীন চিত্তে খালেদা জিয়াকে এদেশের নেত্রী ভাবে, সবাই ভাবে খালেদা জিয়ার উপস্থিতিতে গণতান্ত্রিক আন্দোলন সফলতা দুর্বল। এখানেও খালেদা জিয়া এককভাবে বিএনপির চেয়ারপারসনের মধ্যে সীমাবদ্ধ না, অর্থাৎ তিনি জাতির একজন নেতা, তিনি জাতির একজন নেতৃত্ব দেন, তার প্রয়োজনীয়তা প্রতিটি মানুষ আমরা একইভাবে অনুভব করি, তাদের সম্মান করি। আপনি যদি গোপনে কোনো জরিপ করেন, তাহলে দেখা যাবে যে বাংলাদেশের শতকরা 99.99% বেগম খালেদা জিয়ার এই মুহূর্তে নিঃশর্ত মুক্তি এবং তার চিকিৎসা সুব্যবস্থা আশা করে, প্রত্যাশা করে, এবং যার সন্দেহ নাই যে পয়েন্ট যে 1%, এই 1%-এর মধ্যে একটি না, তাকে খুশি করার জন্য তার আশেপাশে কিছু প্রাণীকা সভ্যতা, স্বাধীনতা ধার ধারে না। ওখানে একটা প্রতিযোগিতা আছে, এই ব্যক্তিটি যিনি বাধার, তার নাম শেখ হাসিনা, তাকে সন্তুষ্ট করে তার সাথে ক্ষমতার শেষ উচ্ছিষ্টটুকু তার ভোগ করতে চায়। এবং ওবায়দুল কাদেরকে যদি জিজ্ঞেস করা হয়, সেও বলবো খালেদা জিয়ার মুক্তি দেওয়া উচিত। তাহলে আপনাদের কথা আই কি বুঝেন না, আই কি
আমার মনে হয় যারা স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে ইতিমধ্যে সশরীরে দেখা করেছেন, স্মারকলিপি দিয়েছেন, তারা সব কথা না বললেও যতটুকু শুনছেন সেখান থেকে বোধ হয় এই উচিত শব্দটা আছে যে হ্যাঁ ওনার চিকিৎসা দরকার, একটা ব্যবস্থা নেওয়া দরকার। ওনাকে এর বেশি জিজ্ঞেস করলে কিন্তু আয় কি করতাম বোঝা যেত। এই শব্দটা কিন্তু এখন সবার মধ্যে বোঝা যেত। আওয়ামী লীগের ঘরের কথা বললাম, একটি ব্যক্তি, এই একটি ব্যক্তি যে তার ইচ্ছা মানে যে গণতন্ত্র, তার ইচ্ছার মানে যে সংবিধান, তার ইচ্ছা যা তাই এই দেশে হয় বা হবে, এর সাথে কি কোনো শক্তি কাজ করে? জনগণের ভোটের তোয়াক্কা করে না, আদালতের তোয়াক্কা করে না, মানে যত্র তত্র তিনি যা চান তাই হয়। এটার নাম বাংলাদেশ। আর দেশে একজন ব্যক্তি আছেন, তার নাম শেখ হাসিনা। এই যে উনি যা খুশি করে পাঠ মানছেন, এর মধ্যে কি কোনো শক্তি তার পিছনে নাই? নাই। সেই শক্তিটা কি করে, কি চায়, সেটাও কিন্তু আমাদের বুঝার ব্যাপার আছে। আমি জানি, আমি যতটুকু জানি না, আপনারা যতটুকু জানেন না, আমাদের অধিকাংশ নেতা কর্মীরা আমরা জানি না প্রকৃত অর্থে ম্যাডামের স্বাস্থ্য এবং চিকিৎসার মতো বিষয়টা কি, তার অসুখটা কি, কোন অসুখটার কারণে আমাদের দেশের সকল মেধাবী ডাক্তারও বলতে হচ্ছে তার চিকিৎসা নাই। কিন্তু আমি হলফ করে বলতে পারি শেখ হাসিনা পুরোটা জানে। আমাদের যে বেশি ক্লোজ মনিটরিং শেখ হাসিনা করছে, উনি মিনিট ঘন্টা মানছে। বাংলাদেশে কখন এই দুর্ঘটনাটা ঘটবে, যে দুর্ঘটনার পরে উনি নিজে মনে করেন উনি একদম সকল বাধা মুক্ত। একটু সুস্থভাবে যদি চিন্তা করতে পারতেন তিনি, এই দুর্ঘটনার সংবাদ জনমনে যখন আসবে, আরেকটি যে দুর্ঘটনা ঘটবে দেশব্যাপী, সেটা শিকার তিনি হবেন কিনা এবং সেটা দিয়ে তিনি নিরাপদ থাকতে পারবেন কি, এই ভাবনাটা যদি না ভাবেন, তাহলে বুঝতে হবে বাংলাদেশের কিয়ামত খুব কাছাকাছি। সেই কিয়ামত রদ করা কারো পক্ষে হয়তো সেদিন সম্ভব হবে না। র্যাব, পুলিশ আরো বড় শক্তি কিছু আসে যায় না, কারণ ইমোশন ইজ মোর এন্ড মোর স্ট্রঙ্গার দ্যান রিয়েলিটি। ইমোশনের কাছে কোনো যুক্তি তর্ক মানে না। আপনারা আশঙ্কা করছেন কখনো কখনো আমাদের থেকে প্রশ্নের তীর ছুটছেন, আমি বুঝি। প্রশ্ন না করলেও আমাদের মনের মধ্যেই প্রশ্ন আছে যে কোনো দুর্ঘটনার দুঃসংবাদ যদি বাংলাদেশে আসে, সেখান থেকে শেখ হাসিনা তার গল্প, এমনকি আমরাও জনরোষণে পড়ব, আমরাও সাধারণ মানুষের কাছে পুরস্কৃত হব, এই আশাটা করার বৃথা। আমরা সবাই বুঝতেছি, কিন্তু কেউ উপলব্ধি করছি না এর থেকে পরিত্রাণটা কি। আমি সচক্ষে দেখেছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কফি, সারাদিন বৃষ্টি ঝরছিল। আজকের প্রধানমন্ত্রীর যে সুরক্ষিত কার্যালয়, এটা এক সময় ছিল পার্লামেন্ট ভবন। এর আঙ্গিনায় কফিটা যখন রাখা, একটু দূরে সামরিক বাহিনীর লোকরা কফিনের চারিদিকে ঘিরে জনগণ যারা সম্মান জানাতে জানেন তাদের শৃঙ্খলা ছিলেন।
বৃষ্টির মধ্যে কফিনের কাছাকাছি আসলাম, কিন্তু আমাদের 2-4 জন আগে এক লোক লুঙ্গি পরা, তার মাথায় একটা ছাতা ছিল। সব মেজর তাকে হাতে ধরে একটু শৃঙ্খলাকে সরতে বলছেন বা সামনে যেতে বলছেন। ছাতাটা গুটিয়ে হাতে উঠে নিয়ে তার চোখের বরাবর ধরল, তাই মাত্র ধরল না চলে। এবং নোয়াখালীর একটা একদম সস্তা শব্দে তিনি বললেন, শৃঙ্খলা ফোন দাও। মারণের সময় খেলা ছিল না, মেজর একদম কিছুই ফেরত আসলো। ওর চেয়েও কিন্তু বেশি গভীর আবেগময় যে দিনটি, সেই দিনটি যেদিন হবে, সেদিন দায়িত্বের অবহেলা বা আমাদের যা করা উচিত তা যদি করতে না পারে, আর শেখ হাসিনা সেই সংবাদে আনন্দ থেকে চোখের পানিতে, নিজের পানিতে নিজে ভেসে যাবেন, এটা আমার বিশ্বাস। সে কারণে জাতিগত ভাবেই বোধ আজকে এই বিষয়টা ভাবার দরকার। এই কারণে খালেদা জিয়ার পরিচিতি শুধুমাত্র জিয়া রহমানের স্ত্রী হিসাবে নয়, আসছে খালেদা জিয়ার পরিচিতি, তার প্রতি মানুষের যে সম্মান বোধ, সেটা শুধু একটা প্রধানমন্ত্রীর মধ্যে নামের মধ্যে সীমাবদ্ধ না। মানুষের চিন্তায়, ভাবনায়, আপন ভাববার যে জায়গাটা, প্রতিটি মানুষের আপন হিসেবে খালেদা জিয়া তার কর্ম দিয়ে জনগণের হৃদয়ে তার একটা চিরস্থায়ী অবস্থান সৃষ্টি করেছে। আমরা কিছু করতে চাই না এমন ধারণাটা ঠিক না। আমরা করতে চাই, করার উদ্যোগ চলমান। এই আবেগের সাথে কিছু কিন্তু নিয়ম কানুন, রীতি যে গণতন্ত্রের লড়াই, সবকিছু মিলাই কিন্তু আমাদেরকে গণতন্ত্র ফেরত আনতে হবে। আর গণতন্ত্রটা ফেরত আনতে গেলে জনগণের সামনে খালেদা জিয়া কিন্তু উপস্থিত হবে, তার মনে মন মানসিকতা। কারণ গণতন্ত্রের অপর নাম খালেদা জিয়া। আবশ্যিক নেত্রী থেকে তিনি এখন মালার উঠে উঠতেছে। এটা দেশে বিদেশে গণতন্ত্র মনা মানুষরা বিশ্বাস করে, শ্রদ্ধা করে। একজন নোবেল পুরস্কার পাওয়ার জন্য বহু ব্যয় করছেন, করছেন। খালেদা জিয়া তদবির করছেন না। তবে বাংলাদেশের গণতন্ত্রের জন্য যদি কোনোদিন কোন নোবেল এই সংস্থাটি প্রকাশ করে বা দিতে চায়, সেটা মনে হয় খালেদা জিয়ার কপালের যুগ। ওনাকে যদি বাঁচাতে নাও পারি, তার কাছেই আসবে নোবেল পুরস্কার। এটা কিন্তু ভাবে রাখার কোন সুযোগ নাই। এখন যারা কূটনীতিক ইউনিটসের কাজ করেন, তারা হয়তো চেষ্টা করছে। আগের থেকে অবস্থাটা কূটনীতিতে আমার মনে হয় ভিন্ন। তারা কি করবে হয়তো বলছে না, কিন্তু তাদের মধ্যে আবেগের মধ্যে এটা আসে আসে না, আর কত এই শব্দটা আসে। এটা নিয়ে যে ওইখানে নড়াচড়া নাই, কথাবার্তা নয়, তাও বোধহয় ঠিক। আমাদের বাইরেও তারা বিষয়টা কিন্তু ভাবনায় আনে, যেহেতু খালেদা জিয়ার বর্তমানে এমন দুর্ঘটনার মধ্যে দিয়ে বিদায় নিলে বাংলাদেশের গণতন্ত্র, বাংলাদেশের সকল কিছু মিলে কি একটা অনিশ্চিত পথে যেতে পারে, সেটা নিশ্চয়ই গণতান্ত্রিক বিশ্ব আশা করে। আমরা কর্মীদের আবেগ বুঝি, কিন্তু
এই আবেগটা কতক্ষণ স্থায়ী হবে? এই আবেগটা দিয়ে আন্দোলন সংগ্রাম করে চূড়ান্ত ফলাফল আনার ক্ষেত্রে আমাদের স্ট্যামিনা কতটুকু আছে এটা পরিমাপ করতে হয়। তবে আজকে একটা সত্য যে দেশের সকলের মধ্যে একটি ঐক্যবদ্ধ ভাবনা খালেদা জিয়াকে মুক্ত করতে হবে এবং খালেদা জিয়ার সুচিকিৎসা চাই। এই শব্দটা, এই আবেগটি আমাদের শক্তি, আগামী দিন যে কোনো কিছু প্রতিহত করার জন্য। এবং আমরা যা লালন করেন, যা ইচ্ছা প্রকাশ করেন, আপনারা চোখ কান খোলা রেখে ইশারা ইঙ্গিতে যেভাবে ডাকা সুখ আপনারা সেইটাকে সামিল হয়ে আপনাদের যে লক্ষ্য খালেদা জিয়ার মুক্তি, চিকিৎসা এবং গণতন্ত্র মুক্ত করা, আমরা মনে এই দুটি ফলাফল একই সঙ্গে অর্জন করব। যেহেতু খালেদা জিয়ার অপর নাম গণতন্ত্র, সুতরাং একই সূত্রে গাথা এই শব্দ দুটিকে এক জায়গায় এনে আমরা একসঙ্গে সফল হবো, এটা আমার আত্মবিশ্বাস। আর এই যে পুলিশ, সরকারি প্রশাসন, আইন আদালত, এদের সবক দিয়ে থাকবে। কারণ জীবন সংগ্রামে সুখে থাকার জন্য যখন বিবেক ধ্বংস হয়ে যায়, তাদেরকে উদ্দেশ্য করে বিবেকের কথা বলে কোনো লাভ নাই। বরং জানি আছে যে ভাষায় কথা বলে খুব বেশি দিন নাই তারা জনগণের পাক বুঝবে ক্ষমা চাওয়ার জন্য। সে ক্ষমতা চাওয়ার মতো পরিবেশ তারা রাখবেই রাখবে না, সেটা তাদের বিবেচনা বিষয়। ইতিহাস বলে না কোন দেশে, বাংলাদেশে তো নয়, সে গোড়ার পাকিস্তানের কথা যদি বলি, আমার এই 58 বছর রাজনৈতিক মাঠে দেখা চলা মধ্য দিয়ে আমি যা দেখেছি, কোনোদিন কোনো পুলিশ, কোন সরকার রক্ষা করতে পারে নাই, পারেও না। এখন আশা করছি আমি যে জনগণ ঐক্যবদ্ধ হয়ে নামলে পুলিশ কখনো জনগণের মুখোমুখি যুদ্ধ করতে আসবে না, কোনদিন আসবে না, এটা আসে হয় না। সুতরাং যতক্ষণ ক্ষমতায় আছে ততক্ষণ চাকরি হারানোর ভয় যখন আছে, ততক্ষণ হয়তো বা মনে হবে যে তারা মারমুখী না। যখন পাল্টা আঘাত করবে তখন তারা বুঝবে, আস্তে করে কেটে উঠবে, আস্তে করে কেটে উঠবে। এবং বলিতে কোথায় কেটে পড়বে মিছিলের সামনে, তখন আপনারা কেন বলেন না। সে কারণেই পুলিশের আশঙ্কা, মামলা, মোকদ্দমা, আমি অনেক কথা বলে আর কি, অনেক মামলা নিয়ে তাদের তার গুরুত্ব, আমি মামলা নিয়ে কোনো রাজনীতিবিদদের গুরুত্ব দিতে চাই না। কারণ আমার উপর অনেক মামলা, প্রকৃত অর্থে একটা মামলাও আমি কিছু করছি তার কারণে না, এটা একটা প্রভাব দিয়ে দেয়। ঘরে ঘুমে থেকে কিন্তু ব্যক্তিও যখন আসামি থাকে, বিদেশে যারা বসবাস করে তারা যখন আসামি হয়, তখন বুঝতে হবে এই মামলা মোকদ্দমা বেশি থেকে আমি বেশি ত্যাগ স্বীকার করলাম দলের জন্য, এটা আমি বিশ্বাস করি। কেননা আমারও সবখানের কাছাকাছি মামলা আছে তো, কিন্তু একটা মামলা আমার মনে হয় না যে আমি যে কর্মটা করে এই মামলা রাখাইছি। এটা সরকারের একটা নেশা, মামলা দেওয়ার দেয়, এইটা দিয়ে বরং কখনো কখনো ফাঁকি দলদেরকেও খুব গুরুত্বপূর্ণ বানিয়ে ফেলছে। সুতরাং মামলা একটা মাত্র ক্রাইটেরিয়া না, আর এই মামলাই একমাত্র বাধা না আন্দোলন সংগ্রামের, একমাত্র বাধা না। দেখেন একটু আইটেন দেখাইল হাইকোর্ট, আমি দেখলাম উচ্চ আদালত, কারণে ভাই পরিণামী বেলায় আদালত বড় সহানুভূতিশীল হল। আদালত ডক্টর ফরাদ আছে, আদালত খুব আইনের ব্যাখ্যা দিয়ে দুইজন বিচারক জজকে তারা শোকজ করছে। আর আমাদের যে বারান্দায়
আর গারদখানায় মাসের পর মাস রাখে, তখন তার ধ্যান করে। এগুলি বুঝতে হবে যে একটা রাজনৈতিক দলের উপর কোনো বেশি শক্তি পরিমাণই আছে, যার জন্য এই কয়েকদিন আগে আমরা গেছিলাম, ওখানে শুনি পরিমণি সব বাইক করে আসামি নিয়ে ওরা ভিতরে ঢুকায়, একবার থেকে নাম ধরে ডাকে, সব ওই যে জড়িত ওরাও আছে, সব বাইক করে দিল। এটা আমরা দুই চারজনের বাইরে না করলে নয়, তাই বাইরে করে নাই। পরিমণি দিয়ে একদম জজ সাহেবের মুখামুখি বসলো, এবং এই যে সামনে যে বেঞ্চগুলি থেকে জজ সাহেবের এই কমপক্ষে পরপর 3টা বেঞ্চ পর্যন্ত কখনো কোনো আসামি বসে না, কখনো কোনো আসামিকে সেখানে দাঁড়াইতে অ্যালাউ করা হয় না। সর্বশেষ দয়া করে যদি বসতে বলে বসি, না হলে আমরা দাঁড়ায় থাকি। কখনো কখনো জজ সাহেব একটু জাহির করতে চায় তার ক্ষমতা, মাঝে মাঝে একটু ইশারা করে ওই ডকের মধ্যে দাঁড়ানো, একটু ওই প্রসিকিউশনের বলে একটু বিগত বোধ করে আস্তে আস্তে দাদা না ওখানে থাকেন জজ সাহেবের শুনে বলে, মানে জজ সাহেব চাইতেছে ওখানে চাই। আমি যখন উদ্যত হই তখন প্রসিকিউশনের না দাদা ওখানে দাঁড়ান, তখন হয়তো জজ সাহেব কিছু করে না, কিন্তু পরিমণি জজ সাহেবের মুখামুখি সুন্দর করে অবশ্যই এইরকম আদালতের অবস্থা। তাহলে আমাদেরকে আদালত ছাড়তে হবে, আইনও ছাড়তে হবে। বেআইনি সরকারের আইন অনুসরণ করার কোনো প্রয়োজন নাই। সরকারের জন্য আইন শিখত না, তার আইনের সলিউশন কোথায় না। এবং আইনমন্ত্রী বলছে চ্যালেঞ্জ করে দেশে পদত্যাগ করবে যদি তাদেরকে বিদেশে পাঠানো কোনো ব্যবস্থা থাকবে। আইনমন্ত্রী আনিসুল হক বা কেউ পদত্যাগ করলো কি দেহত্যাগ করলো, তাতেও আমাদের কিছু যায় আসে না। আমরা আইনের ব্যাখ্যাটা জানি, এটাও জানি প্রাথমিক পর্যায়ে প্রথম নোটটা তৈরি হয়েছিল খালেদা জিয়ার বিদেশের চিকিৎসার জন্য, এবং শেষ পর্যন্ত সেটা এই 5 মিনিটের মধ্যে এটা পরিবর্তিত হয়। সুতরাং আইন থাকলে আইনের ভাষায় কথা বলা ভালো, গণতন্ত্র থাকলে তো গণতন্ত্রের পথ অনুসরণ করতে হবে। বেআইনি সরকারের আইন ফলো করার দরকার নাই। তারপরে বলছি আমরা গণতন্ত্র এবং খালেদার সুচিকিৎসার ব্যাপারটা আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আন্দোলনকে একটি গতিশীল করা, তীব্র থেকে তীব্র করা, যখন আঘাত করা দরকার তখন আঘাতের মধ্য দিয়ে সরকারকে পতন করব, একটু বলতে পারি। কারণ আমার এই ছোট্ট জীবনে অনেক সরকারের পতনের সাক্ষী বলবো না, সক্রিয় কর্মী ছিলাম, এবং এই সরকারের পতনের আন্দোলনে সক্রিয় থেকে পৃথিবী থেকে বিদায় দিব এই আস্থা রাখুন। আর আমি কিছু পরামর্শ দিতে চাইছেন, পরামর্শ দেওয়ার জন্য যারা বসা ছিলেন তারা আবার একটু বিব্রত বোধ করছেন। অর্থাৎ কিছু কিছু কথা আছে, কিছু কিছু পরামর্শ আছে যেটা আমাদের দরকার, সেটা আমাদেরকে দেয়। খোলামাঠে পরামর্শটা দিলে প্রতিপক্ষ কখনো কখনো এটাকে নিয়ে তারা আমাদের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি করতে পারে। আমাদের সামনের ভাগ্যটা রাজনীতিটা সবকিছু মিলাই একটি জায়গায় আটকা, সে আটকা জায়গা থেকে বন্দি দশা থেকে আমরা স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য রাজনীতিটাকে আমরা সবাই যখন চাই, তাহলে দেশে তো অনেক বড় না, ঢাকা শহর অনেক বড় না, যানজটের কারণে হয়তো বেশি সময় লাগে। আপনাদের সাথে পারস্পরিক মত বিনিময় হবে, এবং সেই পারস্পরিক মত বিনিময়ের মধ্য দিয়ে আমরা আমাদের লক্ষ্য নির্ধারণ করব। তো এমনি অনুষ্ঠানের মধ্য দিয়ে মতামত ব্যক্ত করা, গ্রুপ দুটি নিয়ে আলোচনা না করা আমার মনে হয় ভালো, আমাদের জন্য মঙ্গল, আপনাদের জন্য মঙ্গল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই অনুষ্ঠান আয়োজনের জন্য আন্তরিকভাবে ধন্যবাদ। পাশাপাশি যারা আসছেন আজকে আপনাদের মতামত ব্যক্ত করলেন,